আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা লেকচার নাম্বার 7 জারণ বিজারণের পার্ট নাম্বার 3 শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা জারণ সংখ্যা সম্পর্কে জেনেছিলাম এবং জারণ সংখ্যা কেন আমাদের জন্য দরকার সেই জন্য আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো সেই পড়াশোনাটাই আমরা একটু এখান থেকে রিক্যাপ করার চেষ্টা করি যে জারণ সংখ্যা কী ছিল। জারণ সংখ্যা হলো বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বা জারণ অবস্থা আমরা বলতে পারি। এবং আমি ওই ক্লাসে দেখিয়েছিলাম যে সমযোজী বন্ধন হোক বা আয়নিক বন্ধন হোক, কোনো একটা যৌগ বা কোনো একটা মৌলের মধ্যে যেই চার্জের সৃষ্টি হবে, সেটা +1 হোক বা +2 হোক বা +3 হোক বা -1 -1 -2 -3 অথবা পার্শিয়াল +1 অথবা পার্শিয়াল -1, যাই হোক না কেন সেটাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে লিখি এবং সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা জারণ সংখ্যা বলতেছিলাম। ওই ক্লাসটা করলে আমাদের জারণ সংখ্যা সম্পর্কিত সকল সমস্যা আমাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি তারপর এখানে একটা কথা লিখেছি নিচে, সেটা হলো জারণ সংখ্যা নির্ণয়ে তড়িৎ ঋণাত্মকতা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। মানে আমরা গত ক্লাসে এটা এক্সপ্লেন করেছি যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কেন এখানে গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাসটা তোমরা তখনই ভালো মতো বুঝতে পারবা বা মুখস্থের মানে গতানুগতিকভাবে যেভাবে পড়ানো হয় আমাদেরকে জারণ সংখ্যা নির্ণয় পদ্ধতি, যেটা আজকে আমরা শিখব, সেটা থেকে বের হয়ে কনসেপ্টটা একটু ফিল করার জন্য আমাদের কিন্তু এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা আমাদের ভালো মতো বুঝতে হবে। এবং এইটা আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছি এবং এরা আগেও তোমরা পড়ে এসেছো যে তড়িৎ ঋণাত্মকতা হলো কোনো একটা মৌলের শক্তি। কী শক্তি? এইটা এক্সপ্লেন করে কোনো একটা মৌল যখন বন্ধনে আবদ্ধ হয় তখন সেই বন্ধনজোড় ইলেকট্রনটা অন্য মৌলের সাপেক্ষে কতটুকু সে টানতে পারতেছে, এইটাই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ছিল। আশা করি এটা আমাদের মনে আছে যে এই যদি একটা মৌল হয় আর বি যদি একটা মৌল হয়, তাহলে এই যে বন্ধনজোড় ইলেকট্রনটা যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় এ এর ইলেকট্রোনেগেটিভিটি থেকে, তাহলে এই যে বন্ধনজোড় দুটা ইলেকট্রন সে কতটুকু শক্তিশালী বা কতটুকু জোরে টানতে পারতেছে, এইটা এক্সপ্লেন করে এই ইলেকট্রোনেগেটিভিটির মানগুলা, এবং এগুলো ফিক্সড করা আছে আমাদের পর্যায় সারণীতে। এখন আমরা সামনে যাই যে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি বা জারণ সংখ্যা নির্ণয় করার জন্য যে নিয়মগুলো আমাদের প্রস্তাব করা হয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানব। যে কোনো একটা মৌলের বা কোনো একটা যৌগের জারণ সংখ্যা আমি বের করতে চাই, হ্যাঁ, অনেকেরটাই মুখস্থ রাখতে হয় বা মুখস্থ এমনি থাকে, বাট আমরা নর্মাল নিয়মে বা কীভাবে বের করবো আমরা সেগুলো নিয়ে আমাদের আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, এবং এই জারণ সংখ্যা শেখার পরে কিন্তু আমরা বিভিন্ন বড় বড় রিয়াকশনের আমরা জারণ বিজারণে আবার ফিরে যাব, যে জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে হচ্ছে এবং কীভাবে দেখে বুঝবো যে কোনটা জারক কোনটা বিজারক। আমরা কিন্তু নর্মালি জারক বিজারক মুখস্থ রাখতে পারবো না, আমাদের অনেক সময় দেখেও বুঝতে হবে যে হ্যাঁ এটা জারক এটা বিজারক এবং এই কারণে জারক এই কারণে বিজারক। তো সেইগুলো আমরা ফিরে যাব আবার আমাদের জারণ বিজারণের বিক্রিয়ার মধ্যে। সেই জারণ বিজারণ বিক্রিয়াটাকে ফিল করার জন্য বা জারণ বিজারণ বিক্রিয়াটাকে বোঝার জন্য আমাদের এই জারণ সংখ্যার কনসেপ্টটা লাগবে। তো সেটা নিয়ে আমরা আগাচ্ছি এবং এই জারণ সংখ্যা বের করার জন্য আমাদের যে নিয়মগুলো দরকার সেই নিয়মগুলো আজকে আমরা পড়বো। তো হেডলাইন দিয়ে আমরা এখন জারণ সংখ্যা নির্ণয়ের সাধারণ নিয়ম। হেডলাইন কী হবে? জারণ সংখ্যা নির্ণয়ের সাধারণ নিয়ম। জারণ সংখ্যা নির্ণয়ের সাধারণ নিয়ম, অনেকগুলো নিয়ম আমাদের এখানে আছে। তো আমরা নিয়ম গুণে মুখস্থ করব না যে কয়টা নিয়ম এখানে আছে, আমরা যতগুলা নিয়ম লাগে আমাদের কনসেপ্টকে ডেভেলপ করার জন্য আমরা সবগুলো নিয়মই এই লেভেলেই আলোচনা করে যাব। তো প্রথম নিয়মের মধ্যে আমরা আসি। প্রথম নিয়ম একদম ফান্ডামেন্টাল নিয়ম, সেটা হলো মৌলিক অবস্থায় কি বলতেছি ভাইয়া? মৌলিক অবস্থায় তো মৌলিক অবস্থা বলতে আমি কি বোঝাচ্ছি, যে কোনো একটা মৌল যখন রিয়াকশন করে নাই কোনো কিছুর সাথে, যেমন ধরো সোডিয়াম, এটা তার মৌলিক অবস্থা, সে কি প্লাস হয়েছে, প্লাসও হয় না, সে মাইনাসও হয় না, একদম নিউট্রাল একটা এলিমেন্ট। তারপর তোমার ধরো অক্সিজেন, এটাটা কি, সেও কিন্তু একদম নিউট্রাল আছে, তার মধ্যে পজিটিভ চার্জও নাই নেগেটিভ চার্জও নাই, ইলেকট্রন দেয়ও নাই নেয়ও নাই। এবং দেখো যে ওভারঅল যেমন ক্লোরিন 2,
সেটা হতে পারে, অথবা আমরা সবাই জানি যে শ্বেত ফসফরাস P4, এটা ফসফরাসেরই একটা রূপভেদ। হ্যাঁ, এগুলো আমরা অন্য জায়গায় আলোচনা করব। P4 এটাকে আমরা বলি সাদা ফসফরাস বা শ্বেত ফসফরাস, ঠিক আছে? এটা হলো ফসফরাসেরই একটা রূপভেদ, একটা চেহারা। আরেকটা হলো অ্যাসিড সালফারাইড। প্রকৃতিতে কিন্তু সালফারাইড অণুটাই পাওয়া যায়, মানে সালফারকে আমরা 8টা পরমাণু মানে এইভাবে থাকে, তারা একটা মানে কী বলে এটাকে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তাদের জিওমেট্রিক্যাল যে স্ট্রাকচার তাদের এরকমই আসলে 8টা সালফার অণু পরস্পরকে ঘিরে থাকে, ঠিক আছে? এই অ্যাসিড পরমাণু আর কি, এটা অ্যাসিড অণুটা। এই অণুটা আমাদের এই সবাই কিন্তু মৌলিক অণু। হ্যাঁ, কেউ কিন্তু কোনো রকম চার্জ কন্টেন্ট করতেছে না, বা সবাই কিন্তু মৌলিক। এরা সবাই প্রকৃতিতে মৌলিক অবস্থা থাকে। হ্যাঁ, মৌলিক অবস্থা থাকে। মৌলিক মানে তো আমরা বুঝি যে সে কারোর থেকে উৎপত্তি পায় নাই, বা সে মানে একদম মৌলিক, ঠিক আছে? এটা আমরা সবাই মোটামুটি জানি যে মৌলিক কথার মানে আসলে কি। যৌগিক কথার মানে হলো সে অনেক কিছু সমন্বয়ে তৈরি হয়েছে, বাট মৌলিক কথাটা কিন্তু সে নিজেই তৈরি হয়েছে, সে নিজেই কিন্তু অবস্থান করতেছে। তাহলে এই পরমাণু যেগুলো আছে, ইত্যাদি পরমাণুর জারণ অবস্থা, এরকম অনেক হতে পারে মৌলিক অবস্থা। তুমি যে কোনো এলিমেন্ট দাও না কেন, সবই তো মৌলিক, তাই না? তাহলে সেই মৌলিক অবস্থার ইত্যাদি পরমাণুর জারণ অবস্থা শূন্য ধরা হয়। জারণ অবস্থা শূন্য ধরা হয় বলতে শূন্য হয় আর কি, শূন্য হয়। সহজ কথা না? জারণ সংখ্যা মানে কি? ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সংখ্যা। এখানে তো কোনো চার্জই দেখছি না, তার মানে এরা মৌলিক অবস্থায় আছে, এই জন্য এদের অক্সিডেশন নাম্বার কিন্তু শূন্য। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি ইনশাআল্লাহ। এবার 2 নম্বর নিয়মের মধ্যে আমরা যাই। 2 নম্বর নিয়ম হলো এক পরমাণু বিশিষ্ট আয়নের অক্সিডেশন নাম্বার তাদের চার্জের সমান হয়ে থাকে। আমরা বলতে পারি এক পরমাণু বিশিষ্ট মৌলের বা আয়নের, মৌল না বলে আমরা আয়ন বলাটা এখানে পারফেক্ট হবে, আয়নের জারণ মান তাদের চার্জের সমান। একদম সহজ কথা ভাইয়া। যেমন তুমি দেখো, তোমাকে আমি বললাম যে সোডিয়াম প্লাস, তো সোডিয়াম প্লাস মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য তার অক্সিডেশন নাম্বার কত, বা জারণ সংখ্যার ইংলিশটা কী হবে ভাইয়া? অক্সিডেশন নাম্বার। তাহলে এই সোডিয়াম প্লাসের অক্সিডেশন নাম্বার কিন্তু হবে +1, প্লাস কিন্তু দিতে হবে। হ্যাঁ, প্লাস কি মিন করতেছে? যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে। আবার তুমি যদি বলো যে ক্লোরিন মাইনাস, তো এই ক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার কিন্তু হবে -1। তাহলে এইভাবে আমরা আশা করি বুঝতে পারছি যে হ্যাঁ। আবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে ম্যাগনেসিয়াম 2+, এর অক্সিডেশন নাম্বার কী হবে? এর অক্সিডেশন নাম্বার হবে কিন্তু +2। তাহলে এক পরমাণু বিশিষ্ট আয়নের জারণ মান তাদের চার্জের সমান হয়ে থাকবে। একদম সহজ কনসেপ্ট, যেগুলো আমরা গত ক্লাস থেকেই আলোচনা করে এসেছি। যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু সেম কথাই হচ্ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে ধাতব যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ও ছিল কি ডেল-, ও ছিল কি ডেল+। তো আমরা ধরে নিয়েছিলাম যে ক্লোরিনও কি -1, হাইড্রোজেন কী হবে +1। তো সেখান থেকেও কিন্তু আমরা আলোচনা করে বলতে পারি। এগুলো আমার গত ক্লাসের পরেই ছিল। এবার আসো 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি বলতেছে? ওই আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম এটাকে এক্সপ্লেন করতেছে। তুমি এইভাবে লিখতে পারো, সমযোজী যৌগে যে মৌলের সমযোজী যৌগে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বা আমি তড়িৎ ঋণাত্মকতাকে সংক্ষিপ্তে আমি ইএন লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ, গত ক্লাসে বলে আসছি, ইলেকট্রোনেগেটিভিটি। ইএন স্ট্যান্ডস ফর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে সমযোজী যৌগের মধ্যে, এগুলো তো আয়নিক যৌগ ছিল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলো বা সোডিয়াম ক্লোরাইড বলো, বাট সমযোজী যৌগ যদি হয়ে থাকে তাহলে সেসব ক্ষেত্রে যেই মৌলের ইএন বেশি, যেই মৌলের
ইলেকট্রন নেগেটিভিটি বেশি, মানে কি ইলেকট্রন পুল করার ক্ষমতা বেশি, ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, সেটির জারণ সংখ্যা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? অবশ্যই ঋণাত্মক হবে, কারণ এখানে কিন্তু অক্সিজেনের পুল করার ক্ষমতা বেশি ছিল, তাই না? অক্সিজেনের পুল করার ক্ষমতা কিন্তু কী ছিল? অক্সিজেনের পুল করার ক্ষমতা কিন্তু বেশি ছিল, এই জন্য কিন্তু ইলেকট্রনগুলো কোথায় এসেছিলো? এখানে এসে জমা হয়েছিল। তাই এই রিজিয়নে কী তৈরি হয়েছে? এই রিজিয়নে কিন্তু ডেল মাইনাস সৃষ্টি হয়েছে, আর এই রিজিয়নে কিন্তু ডেল প্লাস সৃষ্টি হয়েছে। গত ক্লাসে আমরা এগুলো ইন ডিটেলস এক্সপ্লেন করেছি ভাইয়া, অবশ্যই গত ক্লাসটা করে আসতে হবে। সমযোজী যৌগে যে মৌলের ইএন বেশি সেটির জারণ মান ঋণাত্মক, আর যার ইএন কম বা তড়িৎ ঋণাত্মকতা কম সেটির জারণ মান ধনাত্মক হয়। ধনাত্মক হয়। আশা করি ভাই আমরা এখানে বুঝতে পেরেছি যে জারণ মান কথাটা কেন ইম্পর্টেন্ট। সমযোজী যৌগের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা এক্সাম্পল বুঝতে। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া বারবার শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উদাহরণ দিচ্ছেন, অন্য একটা উদাহরণ দেন। চলো আমরা অন্য সুন্দর উদাহরণ দিই, আমাদের বাস্তবিক উদাহরণ, পানি। হাইড্রোজেন H2O, এটাও কিন্তু একটা সমযোজী বন্ধন। তো এখানে আমরা একটু চেক করে দেখি তো অক্সিজেনের জারণ মান কী হয় আর হাইড্রোজেনের জারণ মান কী হয়। চলো ভাইয়া, এই যে অক্সিজেন আমি আঁকলাম, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, দুই পাশে দুটো হাইড্রোজেন দিব আমি। এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন, এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন আছে, এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন আছে। এখন দুইটা আর কি পেয়ার, এখানে একটা বন্ধন জোড়, আবার এখানে একটা বন্ধন জোড়। এখন আমাকে বলো তো ভাইয়া যে অক্সিজেনের জারণ মান কত, সরি ইলেকট্রোনেগেটিভিটি কত? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আমি যদি ভুল না করে থাকি অ্যাপ্রক্সিমেটলি 3.5 মতো হয়ে থাকে, 3.5 মতো হয়ে থাকে। আর হাইড্রোজেনের তো আমরা জানি 2.1 মতো হয়ে থাকে। তাহলে অবশ্যই অক্সিজেন কিন্তু কখনোই চাইবে না এই ইলেকট্রন দুটা তার থেকে দূরে থাকুক বা মিডিলে থাকুক, সে কী চাইবে? তার কাছাকাছি থাকুক, সে ইলেকট্রনকে পুল করবে, নিজের কাছে টেনে নিয়ে আসবে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রন কিন্তু আমাদের মিডিলে থাকবে না, কই চলে যাবে? একদম অক্সিজেনের নিকটবর্তী চলে যাবে। কথাটা কিন্তু খুব ভালো মতো ভাবে বুঝো। তাহলে আগে আমরা এটা বুঝি, এই দাগটা বুঝি, আগে আমরা এই রিজিয়নটা বুঝি। আমি এই পানির অণুকে দুইটা রিজিয়নে ভাগ করতে পারি, একটা এই OH রিজিয়ন, আরেকটা হলো অন্য কাজ দিয়ে দিই 1 মিনিট, আরেকটা হলো এই OH রিজিয়ন। দুইটা রিজিয়ন কিন্তু এখানে আছে, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ অবশ্যই দেখতে পারার কথা, আমি বিভিন্ন কালারে দেখছি। এই একটা OH রিজিয়ন ক্রস সার্কিটে, আর একটা এই OH রিজিয়ন, দুইটা OH রিজিয়ন এখানে আছে। তাহলে প্রথমে আসো যে প্রথম OH রিজিয়নের কথা আমরা চিন্তা করি। এই যে আমাদের প্রথম OH রিজিয়ন, এই যে এই রিজিয়নটা, সবুজ কালি যে রিজিয়নটা, এখানে চিন্তা করো তো অক্সিজেন কিন্তু এই হাইড্রোজেনের ইলেকট্রন যেটা আছে, আচ্ছা তার আগে আমাকে বলো সমযোজী বন্ধন গঠিত হয়েছে যখন, তখন কিন্তু এই যে বন্ধনজ ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু হাইড্রোজেন একটা দিয়েছে এবং অক্সিজেনও কিন্তু একটা দিয়েছে। এটা আমরা এতটুকু বেসিক আমি নিজেও পড়িয়েছি, অথবা তোমরা আগের চ্যাপ্টারগুলোতেও এটা পড়ে এসেছো। তাহলে এখন অক্সিজেন কিন্তু নিজেরটা নিচে কোনো সমস্যা নাই, কিন্তু সে কিন্তু হাইড্রোজেনের একটাও নিছে, এই জন্য কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে। তাহলে যেহেতু সে হাইড্রোজেনের একটা নিয়েছে, সেহেতু সেই জন্য কিন্তু আমরা বলতে পারি, কি বলতে পারি? দাঁড়াও ওটা কালি নেই, এটা না নিয়ে দাঁড়াও 1 মিনিট, এটা নেই, তাহলে এটা না, এটা নেই। তাহলে এখন যেহেতু সে হাইড্রোজেনটা নিয়েছে, তাহলে এই একটা হাইড্রোজেনের জন্য কী হবে? হাইড্রোজেন কী হবে? এটা ডেল প্লাস হবে, যেহেতু ওর একটা ইলেকট্রন চলে গেল অক্সিজেনের কাছে, আর অক্সিজেন যেহেতু হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়েছে, এই জন্য সে হবে কি? ডেল নেগেটিভ, একটা ডেল নেগেটিভ। এখন এটা তো এই লাইনের জন্য, আবার আরেকটা OH আছে না, আরেকটা কিন্তু OH আছে, তাহলে সে কিন্তু এই বন্ধনজ ইলেকট্রনটাও কিন্তু নিজের দিকে টানবে, এটাও কিন্তু নিজের দিকে টানবে, এই যে নিজের দিকে টেনে ফেলছে। তাহলে এখানেও অ্যাজ ওয়েল এজ সেমভাবে এখানে হাইড্রোজেনের কি আরেকটা +1 হবে না, আর এখানে কি পার্শিয়াল কী হবে? সে আরেকটা ডেল মাইনাস হবে না। দেখো কি বলতেছি আমি, আবার একটু সুন্দরভাবে আমি ড্র করি জিনিসটাকে। এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, বা এই বেসিকগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই বেসিকগুলো তুমি পাবা না সহজে, এই বেসিকগুলো তোমাকে বুঝতে হবে এই লেভেল থেকেই। হ্যাঁ পাবা, বড় হলে পাবা, বাট এখন থেকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া? এখন চিন্তা করো কি বললাম, অক্সিজেনে যেহেতু আমি এই জিনিসটাকে আবার সামারি করতেছি এক লাইনে একবারে
তোমরা এটাকে বুঝে ফেলো। তাহলে যেহেতু এই পানির অণুর মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেন থেকে, তাহলে এই যে বন্ধনজ ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু অক্সিজেনের দিকে বেশি হেলে থাকবে এবং সেটা দুই পাশেই কিন্তু ঘটবে। তাহলে যেহেতু আমি যদি এটা চিন্তা করি, তাহলে এইখানে হাইড্রোজেন কিন্তু তার ইলেকট্রনকে হারাইলো, মানে হারাইছে বলতে কি অক্সিজেন নিয়ে নিচে টান দিয়ে, তাহলে এই হাইড্রোজেনের জন্য এটা কী হবে, ডেল প্লাস হবে, আর এই হাইড্রোজেনের জন্য এই অক্সিজেনের উপর কী হবে, ডেল মাইনাস হবে। অ্যাজ ওয়েল এস এইখানেও কিন্তু সেম ঘটনাই করবে, এই হাইড্রোজেনও তার ইলেকট্রনকে হারাইছে, এই হাইড্রোজেনও তার ইলেকট্রনকে হারিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার জন্য ডেল প্লাস হবে, আবার এটার জন্য কিন্তু ডেল মাইনাস হবে। তাহলে এখন আমাকে বলো তো যে এই অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেন যেটা আছে সেইটা কিন্তু কি হলো, এইটার জারণ মান কত হবে, অক্সিজেনের এখানে জারণ মান, অক্সিজেনের জারণ মান কিন্তু এখানে আমি কি বলছি, পার্শিয়াল নেগেটিভ থাকলো সেটাকে আমরা ফুলভাবে লিখি, তাহলে কি -2, আর এখানে হাইড্রোজেনের জারণ মান কত, +2 লিখবা, অবশ্যই কিন্তু না ভাই, +2 লিখলে ভুল হবে, এখানে তো দুইটা হাইড্রোজেনের +2, বাট আমাকে যখন বলবে হাইড্রোজেনের জারণ মান কত, তো আমার শুধু একটা জিজ্ঞেস করছে, তাই না, তখন শুধুমাত্র +1 হবে। তো এখন তুমি দেখো দুইটা হাইড্রোজেন মানে দুইটা +2, আর +2 আর -2 মিলে কী হয়ে গেছে, শূন্য হয়ে গেছে না, এই জন্য কিন্তু এই এলিমেন্টের মধ্যে কোনো চার্জ নাই। চার্জ আছে, নো চার্জ, কারণ কি বলতো ভাইয়া, এই ঘটনাটাই ঘটছে কিন্তু, এই যে হাইড্রোজেনের +2, এখানে ডেল প্লাস, ঠিক আছে না, হাইড্রোজেনের +1 মানে কি +2, তাই না, তো দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কি +2, আর অক্সিজেনের কত -2, তাহলে এই +2 আর -2 মিলে কী হয়ে গেছে, রেজাল্ট নেট চার্জ 0। তো এই জন্য কিন্তু এই এলিমেন্টটা নিউট্রাল আছে, মানে তার কোনো ওভারঅল কোনো জারণ মান নাই, কিন্তু ভিতরে ঢুকো, ভিতরে কিন্তু হাইড্রোজেন +1 আর অক্সিজেন কিন্তু -2। আমরা কি বুঝতে পারছি বিষয়টা জটিল না, যদি জটিল করো জটিল লাগবে। এই কথাটা তোমরা অবশ্যই বারবার দেখবা যদি না বুঝে থাকো, এবং আমি মনে করি এটা যা বলছি এর মধ্যেই ইনশাল্লাহ বুঝার কথা। যেহেতু সময়ের লিমিটেশন আছে এই জন্য আমরা এই জিনিসটাকে আর আমরা এক্সপ্লেন না করলাম, সামনে এগুলো আবার বারবার ঘুরে ফিরে আসবে, তো এখন না মোটামুটি বুঝলে পরে আবার ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা কত নম্বর বলেছিলাম, আমরা 3 নম্বর রুলটাকে এক্সপ্লেন করলাম যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পার্শিয়াল থাকলেও আমরা এটাকে ফুল দিয়ে লিখতে পারি, কারণ লিখলে কোনো সমস্যা নাই। তো চিন্তা করো ভাইয়া, যদি 1 আর 1 2 হয় তাহলে পার্শিয়াল 1 ধরো ব্যাপারটা এরকম আর কি, মানে এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, মানে আমি এটা মানে এইভাবে চিন্তা করি আর কি, আমার মনে রাখার জন্য, নিজস্ব আমার সম্পূর্ণ থিওরি আর কি, সেটা যে এই ধরো যে ডেল +1 আর ডেল -1 মিলে যা হবে, +1 আর -1 মিলে তাই হবে। কারণ কি, কারণ এটাও অর্ধেক এটাও অর্ধেক, আবার এটাও ফুল এটাও ফুল, ব্যাপারটা অনেক এরকম যে +1/2, দেখো আমি আমাকে বলি, আমি একটু সুন্দরভাবে এক্সপ্লেন করি ব্যাপারটা, যেহেতু এখানে এসেই পড়ছে, আমি এই পৃষ্ঠাটা শুধুমাত্র এটার জন্যই রাখি। তোমাকে আমি এইভাবে বলি, তোমাকে আমি যদি বলি যে +1/2 আর -1/2 কত, শুনো না, কারণ হাফ থেকে হাফ বাদ, তাই তো। আবার আমি যদি বলি +1 -1 কত, তাও শূন্য না, ফুল থেকে ফুল বাদ দিলেও শূন্য, হাফ থেকে হাফ বাদ দিলেও শূন্য। তো পার্শিয়াল প্লাস পার্শিয়াল মাইনাস, এটা হাফ বলতে আমি কি বুঝাচ্ছি, পার্শিয়াল মানে আংশিক, তাহলে আংশিক প্লাস আংশিক মাইনাস মিলে তো শূন্যই হবে, আবার আংশিক প্লাস আর ফুল প্লাস ফুল মাইনাস মিলে তো শূন্যই হবে। এই জন্য কিন্তু আমরা আংশিককে ফুল ধরতে পারি ওই হিসাবে, ওই কনসেপ্টটা আমি এভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, আশা করি আমরা ব্যাপারগুলো বুঝতে পারছি এবং আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখো 3 নাম্বার যদি বুঝে থাকি আমরা, 4 নাম্বারটা আমরা অলরেডি বলে ফেলছি আসলে, তো তারপর আমরা 4 নাম্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হ্যাঁ, কারণ এই বৈশিষ্ট্যটা দিয়েই তুমি অন্যান্য সব এলিমেন্টের জারণ মান বের করে ফেলতে পারবা, বা জারণ সংখ্যা বের করা হয় অ্যাকচুয়ালি। দেখো 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা বের করি, আমাদের 3 শেষ হয়েছে। এবার 4 নাম্বার হলো যোগে নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে, এগুলো বইয়ের ভাষায় লিখতেছি, আমরা বুঝার সময় আমাদের নিজের ভাষায় বুঝবো। যোগের নিরপেক্ষ বা আধানবিহীন, যোগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে উপস্থিত সব কয়টি পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0 হয়, জারণ সংখ্যার যোগফল 0 হয়। কিন্তু
এই কিন্তু কথাটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা একটু ধৈর্য নিয়ে দেখি, আস্তে আস্তে আমরা এই ভিডিও শেষ করে যখন এই ক্লাসটা শেষ হবে তোমাদের অনেক সুন্দর একটা ধারণা হয়ে যাবে সম্পর্কে। কিন্তু আয়নে উপস্থিত আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল, সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল আয়নের চার্জের সমান। আয়নের চার্জের সমান। অনেক বড় একটা জিনিস লিখলাম, বাট এই বড় জিনিসটা যতটা বড় ঠিক ততটাই সোজা। একটু পড়ি, তারপর দেখো। যৌগের, আমি কিন্তু মৌল বলি নেই, যৌগ বলছি। যেমন দেখো তো, এই পানি একটা যৌগ ছিল না? হ্যাঁ, পানি কিন্তু একটা যৌগ ছিল। এটা কি যৌগ? এটা হলো যৌগ। তাহলে যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে উপস্থিত সব কয়টি পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0 হয়। এই যৌগটার উপরে কি কোনো চার্জ আছে? না, এই যৌগটা কোনো চার্জই কন্টেন করতেছে না। তার মানে এটার ভিতরে বা এটার নিকটবর্তী বা এটার অনুস্থ, মানে এটা যে অণুগুলো দিয়ে তৈরি, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, এই দুইটার জারণ সংখ্যার যোগফল সবসময় 0 হবে। হয়েছিল না? এই যে হয়েছিল তো, দুইটা হাইড্রোজেনের জারণ সংখ্যার যোগফল কত? +2, আর অক্সিজেনের -2। +2 আর -2 মিলে কী হচ্ছিল? 0 হচ্ছিল। এই জন্য কিন্তু এই যৌগটা কোনো চার্জ কন্টেন করে নাই। এই প্রথম লাইনের ব্যাখ্যা কিন্তু আসলে এই পানি দিয়ে দেওয়া যায়, এবং এটা অলরেডি আমি দিয়ে ফেলছি। আমি আবার একটু বলি, যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন। ভাইয়া এই 4 নম্বরের অনেক মানে 4 নম্বরটা দিয়ে আমাদের আজকের লেকচার, তো এটা আমরা মানে অনেকবার করব। তো এখানে আর সময় নষ্ট করবো না, অনেকবার করবো এটা আমরা, তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। তো আপাতত একটু ধৈর্য নিয়ে শোনো। যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে, দেখো যৌগটাকে নিরপেক্ষ না এবং কোনো আধান আছে? আধান নাই। তেমন যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে সব কয়টি পরমাণু, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন, এগুলো কি পরমাণু না? হ্যাঁ, পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0 হয়। হয়েছিল না 0? হ্যাঁ, 0 কিন্তু হয়েছিল। এবার কিন্তু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল আয়নের চার্জের সমান হবে। এখন সব যৌগই কি আসলে এরকম নিরপেক্ষ থাকবে? না, সব যৌগ কিন্তু এরকম নিরপেক্ষ নাও থাকতে পারে। যেমন তোমাকে আমি যদি বলি যে সালফেট আয়ন, এটা যৌগমূলক না? SO4 2-। হ্যাঁ, এটা কি? এটা একটা সালফেট আয়ন। এটা কি আয়ন? এটা একটা সালফেট আয়ন। এটা কি আয়ন? এটা হলো সালফেট আয়ন। এটা কি আয়ন? এটা হলো একটা সালফেট আয়ন। এটা কি আয়ন? এটা হলো সালফেট আয়ন। সালফেট আয়ন। এবং এটা কি? এটা একটা যৌগমূলক। এটা কি? এগুলো আমরা পঞ্চমতে পড়ে এসেছি। হ্যাঁ, এগুলো আমি একটু আশা রাখবো তুমি এগুলো পড়ে এসেছো। তো এখন যৌগমূলক, তো এইটার কিন্তু একটা যৌগের মতোই আর কি, সালফেট। হ্যাঁ, কিন্তু এটার কিন্তু এখন নিরপেক্ষ না, কারণ এর উপরে কি আছে? 2- আছে। তার মানে তুমি যদি এটা জারণ মান হিসাব করতে যাও, যখন আমরা হিসাবটা করবো, দেখবো নিয়মগুলো সব অ্যাপ্লাই করব, তখন দেখবো এইটা টোটাল জারণ মান, এই সালফেট আয়নের টোটাল জারণ মান, টোটাল অক্সিডেশন নাম্বার অফ সালফেট আয়ন ইজ ইকুয়াল টু -2। কী বললাম ভাইয়া? আর একটু বুঝি। হ্যাঁ, কী বললাম? লাস্ট কথাটা কী বলছে? কিন্তু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল আয়নের চার্জের সমান। তার মানে যদি চার্জ থাকে তাহলে টোটাল আয়নের যোগফল হবে, টোটাল আয়নের জারণ মানের যোগফল হবে -2। ব্যাপারটা আসলে এরকম। ধরো তোমাকে আমি বললাম যে একটা যৌগ এভাবে গঠিত হয়েছে, এ একটা যৌগ, বি একটা যৌগ, এর সাথে সি একটা যৌগ, এভাবে গঠিত হয়েছে। তোমাকে আমি বললাম এটা হলো +1, ঠিক আছে, এটা হলো -1, এটা হলো +2, ধরো আর কি। হ্যাঁ, এটা লেট ধরি আর কি, এটা হলো কি ধরি। তাহলে এই যৌগটা কি কখনোই স্টেবল হবে? মানে স্টেবল বলতে চার্জবিহীন হবে? এটা নেট রেজাল্ট কি বলতো, বা লব্ধিটা কী হবে? +2 +1 মানে +3, আর এখানে -1 বাদ যাবে, তার মানে কত থাকবে? +2 থাকবে। তাহলে এই যে ABC তৈরি যৌগটা হয়েছে যেটা, এটার উপরে কিন্তু সর্বদাই এটা +2 থাকবে। কারণ কি? কারণ এর ভিতরে যে অণুগুলো আছে সেই অণুগুলো কিন্তু জারণ মান তাদের নিজেদেরকে স্টেবল করতে পারে নাই, মানে কাটাকাটি করতে পারে নাই। এটা +2, এটা +1, সিটা কি? সি হলো -1। তাহলে টোটাল কি হলো? টোটাল হলো +2। তার মানে ABCকে যখন তুমি লিখবা তখন সর্বদাই উপরে +2 দেওয়া লাগবে। এই সালফেটের মধ্যে কিন্তু সেই সেম ঘটনাটাই ঘটছে।
আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? আশা করি আমরা ইনশাআল্লাহ বুঝতে পারছি। এই যৌগগুলো আমরা সামনে আবার আলোচনা করব। হ্যাঁ, এখানে তুমি প্রশ্ন করতে পারো ভাই এখানে অক্সিজেনের কত হয়, সালফারের কত হয়, এগুলো আমরা সব বের করবো। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ একটু পরেই বের করবো। আপাতত ধৈর্য নিয়ে একটু শুনতে থাকি। আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে টোটাল জারণ মানটা কীভাবে বের করতে হয়। ঠিক আছে, সামনে আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব। এবার 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। 5 নম্বরের মধ্যে অনেক কিছু এসে পড়বে, তো 5 নম্বরটা আমরা একটু আজকে পড়ি। ঠিক আছে, 5 নম্বরটা বলতেছে যে গ্রুপ 1, তুমি বলতে পারো 5 নম্বরের অনেক ধাপ আছে, অনেক পর্যায়ে আছে। 5 নম্বরের মধ্যে আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, রোমান সংখ্যা দিয়ে দিই, 1 মিনিট। দেখো 5 নম্বরের যে 1 নম্বরটা, ধরো যে এরকম তোমাকে আমি বললাম যে আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1, পর্যায় সারণীর গ্রুপ 1-এর বেলায় তাদের যে অক্সিডেশন নাম্বার, আমি ON দিয়ে লিখি, অক্সিডেশন নাম্বার সবসময় কিন্তু +1 হবে। কারণ কি বলতো? কারণ গ্রুপ 1 আছে কারা কারা? সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা কি সব ধাতু না? তো ধাতুর ক্ষেত্রে সেটা কি হয়? +1 হয়। কারণ কি বলতো? কারণ ধাতুর বৈশিষ্ট্য কি? ধাতুর বৈশিষ্ট্য ছিল, মনে করে দেখো, ধাতু কি করতে পারে? ধাতু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে তোমার সোডিয়াম বলো, এই সোডিয়ামের বৈশিষ্ট্য কি? সোডিয়াম 1 ইলেকট্রন ত্যাগ করে সে কিসের মতো হয়ে যায়? সে হয়ে যায় নিয়নের মতো। কিসের মতো হয়ে যায়? সে হয়ে যায় নিয়নের মতো, মানে সোডিয়াম প্লাস গঠন করে, এবং প্লাস মানে কি? +1। দেখো এই জন্য অক্সিজেন নাম্বার +1। আবার তুমি যদি দেখো যে লিথিয়াম, এই লিথিয়ামকে ইলেকট্রন ত্যাগ করবে, কারণ ধাতুর বৈশিষ্ট্য ইলেকট্রন ত্যাগ করা, সেটা কি হয়ে যাবে? লিথিয়াম প্লাস হয়ে যাবে, ঠিক না? কারণ 1 ইলেকট্রন ত্যাগ করলে সে আবার তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে। আবার সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে। তার মানে তারা কিন্তু কখনো ইলেকট্রন গ্রহণ করে না, তারা সবসময় ইলেকট্রন কী করে? আমাদের ত্যাগ করে। এই জন্য সর্বদাই এদের জারণ মান কী হয়? +1 হয়। এটা কিন্তু ফিক্সড। এবার তুমি বলতে পারবে হ্যাঁ, ধাতুর মানে গ্রুপ 1 যেগুলো আছে সবারই কিন্তু জারণ মান কত হবে? +1 হবে। আশা করি বুঝতে পারছি। এবার 2 নাম্বারটা আসুন, 2 নাম্বার নিয়মটা। ঠিক আছে, 2 নাম্বার নিয়মটা হলো গ্রুপ 2, সেমভাবে না যে পর্যায় সারণীর গ্রুপ 2, এটা কি ধাতু? মিথ্যা ধাতু না? এবং মিথ্যা ধাতুর বেলায়ও কিন্তু আমাদের অক্সিডেশন নাম্বার কত হবে বলতো ভাইয়া? +2 হবে। প্লাস এটাও কিন্তু ধাতু, এটাও কি ধাতু। এতে পার্থক্যটা কোথায় আছে? যে পার্থক্যটা কিসে? সেটা হলো যে ধরো যে ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, এগুলো তো গ্রুপ 2 এর মধ্যে আছে। তাহলে ক্যালসিয়ামের সে 2টি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হতে পারে? ক্যালসিয়াম 2+। এবং এইটা কিন্তু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো। ঠিক আছে, ক্যালসিয়াম নর্মালি 20 থাকে, তাহলে সে 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে কার মতো হয়ে যাবে? আর্গনের মতো হয়ে যাবে। তার মানে সেও কিন্তু ধাতু, এবং ধাতুর কাজই হলো ইলেকট্রন ত্যাগ করা, এবং সে হলে সবসময় কী হবে? +2 হবে, সবসময় +2 হবে, এগুলো ব্যতিক্রম হবে না। তো আমরা এগুলো বুঝতে পারলাম আশা করি, যে এগুলো ফিক্সড হয়ে গেছে। তুমি যেখানে ক্যালসিয়াম দেখবা, যেখানে তুমি গ্রুপ 2 এর যে কোনো এলিমেন্ট দেখবা, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, সবসময় +2 হবে। আর গ্রুপ 1 এর ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলোর ক্ষেত্রে সবসময় +1 হবে। এবার গ্রুপ 3ও সেমভাবে বলতে পারি আমরা। তাহলে গ্রুপ 3ও তো একটা ধাতু, তাই না? এগুলোও সেমভাবেই হবে। গ্রুপ 3 রোমান সংখ্যা দিয়ে লিখছে। আসলে গ্রুপ 3 এর বেলায় কত হবে বলতো? এখন এই গ্রুপের সাথে বাড়তেছে +3। গ্রুপ 3 এ কারা কারা আছে? অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে। এটাও কি ধাতুই বলতে পারো তুমি, অনেকটা ধাতুর মতো আচরণ করে। তাহলে যেমন ধরো যে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে সে কিসের মতো হয়ে যাবে? অ্যালুমিনিয়াম 3+, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো। অ্যালুমিনিয়াম 13 হয়, আর 3টা ত্যাগ করলে সেটা হয়ে যাবে নিউনের মতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 পর্যায় সারণী গ্রুপ 1 থেকে 3 পর্যন্ত একটা নর্মাল, একটা সুন্দর একটা নিয়ম মেনে চলে। তাদের যোজনী সমান তাদের জারণ মান। হ্যাঁ, যোজনী এবং জারণ মানের মধ্যে পার্থক্য আছে। তোমাদের এতক্ষণ অত ধারণা হতে পারে যে যোজনীর মধ্যে দেখতেছে সব কিছু, বাট এদের মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা লাস্টে আলোচনা করব। আপাতত জারণ মানটা শুধু মনে রাখবো। তার মানে গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3 এর জারণ মান কেন +1, +2, +3, এগুলো আমরা আসলে বুঝতে পারছি যে তারা যদি ইলেকট্রন ছাড়ে, মানে সর্বদা ইলেকট্রন ছাড়বে, কখনোই গ্রহণ করবে না। ঠিক আছে, কারণ গ্রহণ করার টেন্ডেন্সি তাদের মধ্যে নাই। এটা গেল আমাদের। এবার আসো 4 নাম্বার নিয়ম। এরপর কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মে আমরা চলে যাই হাইড্রোজেনের ক্ষেত্রে। এবার থেকে গুরুত্বপূর্ণ কিছু পড়াশোনা শুরু হবে। ঠিক আছে, এবার আসো হাইড্রোজেন। এখন হাইড্রোজেন আমরা এতক্ষণ যা দেখলাম, আমি বারবার বলে আসছি যে কোনো একটা যৌগের আসলে জারণ মান নির্ধারিত হয় তার তড়িৎ ঋণাত্মকতার ভ্যারিয়েন্স, মানে এটাকে কি বলে, ভ্যারিয়েন্স দেখে আর কি। তড়িৎ ঋণাত্মকতাটা কীভাবে কাজ করতেছে ওই যৌগের মধ্যে,
এগুলো আমরা সামনে আরও আস্তে আস্তে বুঝবো, এখান থেকেই দেখো বুঝবো। হাইড্রোজেনের দুই রকম জারণ মান দেখা যায়। কি বললাম আবার একটু বলি, হাইড্রোজেনের দুই রকম হাইড্রোজেনের দু রকম জারণ মান দেখা যায়। দুই রকম জারণ মান দেখা হাইড্রোজেনের দুই রকম জারণ মান দেখা যায়। কি হতে পারে সেটা? একটা হতে পারে ধাতব যৌগে একটা, অধাতব যৌগে একটা। আচ্ছা মানে বলতে আস্তে আস্তে, প্রথমে আসো ধাতব যৌগে। ধাতব যৌগ বলতে আসলে আমি কি বোঝাচ্ছি? ধাতব যৌগ বলতে বোঝাচ্ছি ধাতুর সাথে যৌগ। যখন হাইড্রোজেন ধাতুর সাথে থাকে, ধাতব যৌগে হাইড্রোজেন জারণ মান দেখায় -1। ঠিক আছে? কি বললাম আমি? ধাতব যৌগে যখন হাইড্রোজেন থাকে ধাতুর সাথে, ধাতু হতে পারে কিরকম? লিথিয়াম, হতে পারে সোডিয়াম। ধাতু কারা? লিথিয়াম, হতে পারে সোডিয়াম, এইগুলোর ক্ষেত্রে তখন ঠিক আছে আমি কি বলতে পারি? এটা অন্য কারণে লিখি একটু। এসব ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান সর্বদা হয় -1। খুবই ইম্পর্টেন্ট কথা বলে, যে ধাতব যৌগ মানে যখন হাইড্রোজেন থাকে ধাতুদের সাথে, তখন সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন জারণ মান -1 হয়। কেন হয় এরকম? সহজ কথা না, উদাহরণ দেন। উদাহরণগুলো পরীক্ষায় আসবে। যেমন তোমাকে আমি বললাম এক্সাম্পল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা, অথবা হতে পারে সোডিয়াম হাইড্রেট, এটা। হ্যাঁ স্যার, খুব ইম্পর্টেন্ট ভাই, এগুলো নামটা মনে রাখো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এই ক্ষেত্রে এইরকম যৌগ, যখন লিথিয়াম কি ধাতু না, অ্যালুমিনিয়াম কি ধাতু না, এইসব যৌগের বেলায় হাইড্রোজেন -1 হয়। আবার দেখো সোডিয়াম ধাতু না, আবার দেখো হাইড্রোজেন কি হবে? -1 হবে। সহজে বোঝা যায়, কারণ এখন আমাদের কাছে এগুলো পানি ভাত, কারণ আমরা পড়ে এসেছি তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা। কারণ দেখো সোডিয়াম কি ধাতু না, তো সোডিয়াম যদি ধাতু হয় তাহলে সোডিয়াম কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে না, তো সোডিয়াম কি হয়ে যাবে? +1 হয়ে যাবে না? এখন এই যে সোডিয়াম হাইড্রেট যে কম্পাউন্ডটা আছে, এটা কি কোনো চার্জ আছে এর উপরে? 4 নম্বর নিয়ম, হ্যাঁ, কোনো চার্জ কিন্তু এর উপরে নাই। তার মানে এদের মোট বা টোটাল পরমাণুগুলো জারণ মানে সমষ্টি কী হবে? 0 হতে হবে। তার মানে যেহেতু সোডিয়াম +1 হয়েছে, তাহলে হাইড্রোজেন হতে হবে কি? -1। এই জন্য কিন্তু +1 আর -1 মিলে কি হবে? 0 হবে। এই জন্যই তো সোডিয়াম হাইড্রেটের মধ্যে কোনো কি নাই? নো চার্জ কন্টেইন। কোন চার্জ কন্টেইন করতেছে তারা? না, কোনো চার্জ নেই। নো চার্জ, নো চার্জ। আশা করি বুঝতে পারছি। তার মানে যদি হাইড্রোজেন ধাতুর সাথে থাকে, তাহলে ধাতু কি করে? ধাতু কাজ কি? ধাতু সর্বদাই ইলেকট্রন ছেড়ে দেয়। তো সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করবে কে? হাইড্রোজেন, তাই তো? তাহলে হাইড্রোজেন কী হবে? নেগেটিভ হবে না, নেগেটিভ নেচার হবে না। এই জন্য কিন্তু সোডিয়াম হাইড্রেটটা কী হবে? নেগেটিভ হবে। এই কারণগুলো কিন্তু তোমাদের বইতে উল্লেখ করা নাই, বা কোনো বইতে তুমি পাবা না তেমন একটা। জাস্ট বলতেছি, শোনা থেকেই নোট করে রাখো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেনের জারণ মান কত হবে? -1 হবে। 4টা আছে, যেমন 4টা -4 হবে মানে রেজাল্টটা অ্যাকচুয়ালি। ওটা আমরা করবো, সমস্যা নেই। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি হাইড্রোজেন ধাতুর সাথে থাকে, তাহলে সেই হাইড্রোজেনের জারণ মান কিন্তু -1 হবে। কারণ ধাতুর কাজ কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। আর সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন কে গ্রহণ করবে? হাইড্রোজেন গ্রহণ করবে। আর হাইড্রোজেন গ্রহণ করলে সে নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এই জন্য হাইড্রোজেনের তো তোমার মানে নিতে পারবে সে একটা ইলেকট্রনই, এই জন্য -1 এখানে। ঠিক আছে? এখানে লিথিয়াম আর অ্যালুমিনিয়াম মিলে
4টা ইলেকট্রন ত্যাগ করবে এবং সেই 4টা ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করবে। আসলে এগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে হয়েছে, তো আমরা পার্শিয়াল দিয়েও ফুল বলতে পারি, কোনো সমস্যা নেই। এবার আসো পরের স্লাইডে যাই। এখন আসো যদি অধাতব যৌগ হয়, কি ধাতব যৌগ? অধাতব যৌগ, ওই উল্টা কথা আর কি, অধাতব যৌগ। তাহলে অধাতব যৌগ বলতে আসলে আমি কি বোঝাচ্ছি? যখন যখন হাইড্রোজেন থাকে অধাতুর সাথে, হাইড্রোজেন থাকে অধাতুর সাথে। অধাতু বলতে আমি কাদের বোঝাচ্ছি? ধরো তোমার নাইট্রোজেন হতে পারে, ঠিক আছে, তারপর তোমার ফসফরাস হতে পারে, এগুলোর ক্ষেত্রে। তাহলে এইসব ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান হয় +1। আচ্ছা ভাই, গত আমাদের আগে যে টপিকটা, এটাকে কিন্তু তুমি ইলেকট্রোনেগেটিভিটিতে ব্যাখ্যা করতে পারতা, কারণ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি মূলত ধাতুগুলা থেকে বেশি হয়, এই জন্য ও কি ইলেকট্রনগুলো নিজের কাছে টেনে নেবে, এই জন্য সে -1 হয়েছে। তুমি এভাবেও ব্যাখ্যা করতে পারতা, ঠিক আছে। এগুলো তোমরা নিজেদের মতো করে লিখে নিবা, সব কাজ কিন্তু আমরা করে দেবো না, ঠিক আছে। আমি যদি সব লিখে দিই, সব কাজ করে দিই, আমি মনে করি তোমাদের ধ্বংস করা হতেছে জিনিসটা, ঠিক আছে। তো আমি যা বললাম, যা ইনফরমেশন দিলাম, ইটস মোর দ্যান এনাফ। যে আমি কি বললাম, এটাকে তুমি ইলেকট্রোনেগেটিভিটিতেও ব্যাখ্যা করতে পারবা, যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু তার সাথে ধাতুগুলো আছে, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো থেকে কিন্তু কি বেশি, এই জন্য ইলেকট্রনকে নিজে থেকে পুল করে নিবে। কিন্তু এবার আসো, যখন অধাতু হয় তখন কিন্তু দেখো, এক্সাম্পলে যাই, ধর অ্যামোনিয়া, কি অ্যামোনিয়া, NH3। তোমরা দেখে শুনে যোগটা অবশ্যই, এটার নাম কি? এটা হলো অ্যামোনিয়া। এটার নাম কি? এটা হলো অ্যামোনিয়া। এটার নাম কি? এটা হলো অ্যামোনিয়া। এই যোগটা কীভাবে গঠিত হয়? এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে 3টা সমযোজী বন্ধন, এই যে হাইড্রোজেন আর এই হলো হাইড্রোজেন। তাহলে এখানেও কি বন্ধনজয় ইলেকট্রন হবে না? অবশ্যই বন্ধনজয় ইলেকট্রন হবে, কিন্তু আমরা সবাই জানি নাইট্রোজেনের যে ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু বেশি হবে হাইড্রোজেন থেকে। তাহলে ইএন অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দেন ইএন অফ হাইড্রোজেন। তাহলে এই যে বন্ধনজয় যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কার দিকে ঘিরে থাকবে? নাইট্রোজেনের দিকে, নাইট্রোজেনের দিকে। তাহলে খেয়াল করো, এই হাইড্রোজেন তাই ইলেকট্রন হারাইলো, তো সে হবে কি ডেল প্লাস, ও হারাইলো ডেল প্লাস, ও হারাইলো ডেল প্লাস, আর এই 3টে হাইড্রোজেন এর যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হাইড্রোজেন একলাই নিয়ে নিল, তার মানে কি হবে 3 ডেল মাইনাস। তাহলে মানে বলতে পারি না যে এখানে হাইড্রোজেনের জারণ মান, মানে হাইড্রোজেনের জারণ মান বললে তো একটা হাইড্রোজেনই বুঝাবে, তাই না? +1, আর হাইড্রোজেন তো এখানে একটাই আছে, তার মানে কি ও একলাই -3। তার মানে এখন চিন্তা করো তো, যে হাইড্রোজেন করা ছিল 3টা ছিল না, তার মানে কি +1 × 3, আর এখানে একলাই -3, মিলে কি হচ্ছে? মিলে হচ্ছে 0। এভাবেই এই চার্জের, এই যৌগটার মধ্যে কিন্তু কোনো চার্জ নাই, ঠিক আছে, কারণ যৌগটা নিউট্রাল আছে, কারণ ওভারঅল কোনো চার্জ কিন্তু এই যৌগের মধ্যে নাই। আমাদের মেসেজ এটা না, মেসেজ হলো ওভারঅল যদিও এটা, বাট মেসেজটা এখানে হলো এটা, যদি হাইড্রোজেনটা, শুধু হাইড্রোজেনটা, যদি হাইড্রোজেনটা অধাতুর সাথে থাকে, যেমন এখানে হাইড্রোজেনের সাথে আছে, তাহলে সেক্ষেত্রে তার জারণ মান হয় কত? ফিক্সড +1। এগুলো তুমি MCQ আকারে মনে রাখতে হবে তোমাদেরকে, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা সামনের দিকে যাই। আমাদের কয়টা রুলস হলো? রুলস আমরা 5 নম্বরে পড়তেছিলাম, 5 নম্বরের মধ্যে আমরা হাইড্রোজেনটা শেষ করলাম। আর একটা গুরুত্বপূর্ণ রুলস, সেটা হলো আমার 4টা শেষ করছি। এবার আমাদের 5 নম্বর যে রুলসটা, সেটা হলো যে অক্সিজেনের সময়, অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয়, সেগুলো আমরা দেখি। অক্সিজেনের, আমি সুন্দরভাবে লিখে, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তোমাদের বুঝতে হবে। অক্সিজেনের যৌগের বেলায়, অক্সিজেনের যৌগের বেলায়, ঠিক আছে, অক্সিজেনের যৌগের বেলায় 3টা ঘটনা ঘটতে পারে। সেটা হলো যে তোমার নর্মালি সাধারণ যে অক্সাইডগুলো আছে, খেয়াল করো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে জিনিসটা, ঠিক আছে। আমি আস্তে আস্তে বলি তোমাকে, সবাই খেয়াল করো। এই অক্সিজেনের যৌগের খেলায় আবার 3টা কেস আসতে পারে। সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের
অক্সিজেনের জারণ মান হয় -2, মানে সাধারণ যে অক্সাইডগুলো আছে তোমার কাছে এই সবগুলোর ক্ষেত্রে জারণ মান -2। সাধারণ অক্সাইড বলতে আমি কি বুঝাচ্ছি, ধরো পানি H2O, এক্ষেত্রে আমরা দেখে আসলাম যে অক্সিজেনের জারণ মান কত হয়েছে, -2 হয়েছে না? হ্যাঁ, -2 হয়েছে। আর এক্সাম্পল হতে পারে যেমন ধরো যে K2O, পটাশিয়াম অক্সাইড। এক্ষেত্রে দেখো পটাশিয়াম কত বলো তো, পটাশিয়ামে কত, পটাশিয়াম +1 না, কারণ কি সে ধাতু না। ওই যে আমাদের আগের রুলস আমাদের যখন আমরা এখানে পড়ে এসেছি, এখানে দেখো যে কি বলে আসলাম, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে যারা আছে তারা সবসময় কি হবে, +1 হবে না, +1 হবে অক্সিডেশন নাম্বার, কারণ ধাতু দ্বারা। তো এখন চিন্তা করো পটাশিয়াম তো আমাদের 1 নম্বর গ্রুপেই আছে, তার মানে সে কিন্তু +1। তো সে যদি +1 হয়, কয়টা পটাশিয়াম আছে, 2টা পটাশিয়াম আছে না, তো +1 × 2 মিলে কি হবে, +2। তাহলে সেই +2কে মিনিমাইজ করার জন্য -2 এখানে লাগবে। এটা তুমি তড়িৎ ঋণাত্মকতাতেও ব্যাখ্যা করতে পারবা যে পটাশিয়াম কীভাবে বাইন্ড আছে অক্সিজেনের সাথে। তো এরকম সাধারণ অক্সাইড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অক্সিজেন জারণ মান -2 হয়। ঠিক আছে, কি হয় এখানে -2 হয়। এটাই সাধারণ নিয়ম, এটাই হওয়া উচিত। ঠিক আছে, কিছু ব্যতিক্রম না বলে আমরা কিছু ঘটনা এখানে ঘটে। তার আগে একটা জিনিস বলে রাখি, তবে ফ্লোরিনের অক্সাইড বাদে, ফ্লোরিনের অক্সাইড বাদে, যেমন কি এক্সাম্পল ধরো F2O, এটা ফ্লোরিন অক্সাইড, বাট এই যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -2 না হয় +2 হয়। কারণ বলতে পারবা, একটু চিন্তা করে তাহলে বলতে পারবা। কারণ এখানে লিখে নিই, এখানে অক্সিজেনের জারণ মান -2 এর পরিবর্তিতে +2 হয়। এর কারণ কি, -2 এর পরিবর্তিতে কি হচ্ছে, +2 হচ্ছে। এর কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে বেশি। কারণ তুমি জানো, তুমি তাকালেই দেখবা যে EN অফ ফ্লোরিন এটা হয় অ্যাপ্রক্সিমেটলি 4 এর কাছাকাছি, আর EN অফ অক্সিজেন হয় 3.5 এর মতো। তাহলে ফ্লোরিনের বেশি না? তো ফ্লোরিন যদি বেশি হয় তাহলে ইলেকট্রন টানবে কে, ফ্লোরিন না। এখন কি অক্সিজেন টানবে? অক্সিজেন তো টানবে না, টানবে কে, ফ্লোরিন, কারণ ওর EN বেশি। তাই ইলেকট্রন টানবে ফ্লোরিন বেশি, তাই ফ্লোরিন হবে নেগেটিভ, ফ্লোরিন হবে -1। ঠিক আছে, তাহলে -1 খেলে কী হবে বলতো, -1 × 2, তোমার -2, আর তাহলে এটা কী হবে, +2 হয়ে যাবে না, কারণ টোটাল কী হবে, টোটাল তো 0 হতে হবে। ওই যে 2 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম, সেখানে আমরা পড়ে আসলি, কারণ এখানে তো কোনো চার্জ নাই, মানে এটা টোটালটা কী হতে হবে, অবশ্যই 0 হতে হবে। ঠিক আছে, তো ফ্লোরিন -1 হলে অক্সিজেন কী হবে, +1 হবে। এটা হলো 1 নম্বর। সাধারণ অক্সাইডের ক্ষেত্রে -2 হয়, বাট ফ্লোরিনের অক্সাইডটা বাদে, ফ্লোরিন অক্সাইড একটু ব্যতিক্রম হয়ে থাকে। এবার আসলে অক্সিজেনের মধ্যে আরও কিছু ব্যতিক্রম আছে। 2 নম্বর, সেটা কি, যে পার অক্সাইডে, আচ্ছা পার অক্সাইড বলতে কি বোঝাচ্ছি বলতেছি। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয়, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো MCQ তে আসবে কিন্তু, -1। কীভাবে, এক্সাম্পল কি, আগে এক্সাম্পল চিন্তা করি। এক্সাম্পল, সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল হলো হাইড্রোজেন পার অক্সাইড H2O2, আরও হতে পারে যেমন সোডিয়াম পার অক্সাইড Na2O2, এগুলো বাইরে আসবে না।
কারণটা আমাদের আগে বোঝা উচিত। এরকম টু টু ফর্ম থাকলে তুমি বুঝবা, হ্যাঁ, টু টু ফর্ম থাকলে তুমি বুঝবা যে আসলে পারঅক্সাইড এগুলো টু টু ফর্ম, এখানেও টু, এখানেও টু, এখানেও টু, এখানেও টু, স্বাভাবিকের চেয়ে বেশি আছে হাইড্রোজেন, স্বাভাবিকের চেয়ে অক্সিজেন বেশি আছে। এখানে দেখো এখানে আসলে হয় কি যে তোমার এইদের যে গঠনটা, এই গঠনটা মনোযোগ দাও, ঠিক আছে? এদের গঠনটা এরকম হয়, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড না, এরকম অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, ঠিক আছে? এদের গঠনটা এরকম হয়, গঠনটার মধ্যে লুকায় আছে অ্যান্সার। সহজ কথা, এখন চিন্তা করো কি হয়। আগে তুমি এই দুইটা অক্সিজেনের মধ্যে চিন্তা করো, এই দুটো অক্সিজেন, আগে আমাকে বলো তো, এই দুইটা অক্সিজেন যে তৈরি হয়েছে, এরা কিন্তু তৈরি হয়েছে দুইটা ইলেকট্রন দিয়ে, এই যেটা ইলেকট্রন, এই যেটা ইলেকট্রন, মানে সমযোজী বন্ধন আর কি। তাহলে এই দুইটা ইলেকট্রন কি কোনো দিকে হেলবে না? কোনো দিকে কিন্তু হেলবে না। কারণ কি? এই পাশে অক্সিজেন, এই পাশে অক্সিজেন। আমি একটু বড় করে রাখি, হ্যাঁ, 1 মিনিট, একটু বুঝাই আর কি, হ্যাঁ, যে কেন -1 হলো। তো এই বেসিকগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? তো আমি একটু দাগ দিই, ধরো একটা বুঝলে বাকিটা বুঝে যাবা। এই হাইড্রোজেন, চিন্তা করো কি বললাম, যে এই অক্সিজেন আর এই অক্সিজেন যখন তৈরি হয়েছে, তখন এদের মধ্যে যে বন্ধন যে ইলেকট্রন সেটা কিন্তু নড়বে না, একদম মিডিলে থাকবে। কারণ কি? কারণ অক্সিজেনও 3.5 এবং এই অক্সিজেনও 3.5, হাইড্রোজেন 2.1, এই হাইড্রোজেনও 2.1। তাহলে এই ইলেকট্রন কিন্তু আর নড়বে না তার জায়গা থেকে, কারণ ও 3.5, ও 3.5, সে কোনো টানই অনুভব করবে না। কারণ ও যেমন শক্তিশালী, ও তেমন শক্তিশালী, সে বলবে আমি মিডলেই থাকি, সেফ থাকি। কিন্তু এই যে বন্ধন যে ইলেকট্রন এখানে যেটা আছে, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনে, সে তারা কিন্তু নড়বে, কারণ এই পাশে অক্সিজেন শক্তিশালী হাইড্রোজেন থেকে। বারবার বলছি এগুলো এখন আর এক্সপ্লেন করার দরকার নেই আশা করি। এখানে কিন্তু কোন দিকে খেলবে বলো তবে? অক্সিজেনের দিকে খেলবে। কোন দিকে খেলবে? অক্সিজেনের দিকে খেলবে। তো এখন আমাকে বলো, এখানে সৃষ্টি হবে কি? ডেল প্লাস, কারণ ও ইলেকট্রন হারাইলো ওরটা, আর ও নিচে পাইলো ডেল মাইনাস। আর ও কি হবে? ডেল প্লাস, আর ও কি হবে? ডেল মাইনাস। তাহলে বলো তো, এখানে যে অক্সিজেনগুলো আছে, এখানে যে অক্সিজেনগুলো আছে, সেগুলা কি হইলো? সেগুলা কিন্তু তারা -1 চার্জ কন্টেন্ট করলো, দুজনে -1। তাহলে কি হবে? -1 আর -1, দুজনে মিলে -2, বাট পার পার্সন তো -1, তো পার পার্সনে তো আমাদের লাগবে, তাই না? একটা অক্সিজেন কি পরিমাণ কন্টেন্ট করতেছে? পানির মধ্যে কিন্তু এরকম হচ্ছিল না, পানির মধ্যে একটা অক্সিজেনই ছিল এবং সেই একটা অক্সিজেনই -2 কন্টেন্ট করছে। মানে এখানে কিন্তু এই অক্সিজেন -1, এই অক্সিজেন -1 মিলে হয়েছে কি আমাদের তোমার -2, ঠিক আছে? অনেকে পার অক্সাইড কীভাবে লিখতে পারে, যে পার অক্সাইড এর যে আয়নটা সেটা এরকম থাকে, যে 2 হাইড্রোজেন প্লাস আর হলো কি অক্সিজেন 2 মাইনাস। এই দেখো অক্সিজেন 2 মাইনাস। আচ্ছা আমি এটা এইভাবে লিখি, ধরো অক্সিজেন 2 মাইনাস। তার মানে দেখো এই জিনিসটাই সহজ না? অক্সিজেন 2 মাইনাস, এটা পার অক্সাইড আয়ন, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি পার অক্সাইড আয়ন। এটাকে আমরা বলতে পারি কি? সহজ জিনিস, হ্যাঁ সহজ জিনিস, কঠিন জিনিস না, একটু বুঝো, ধৈর্য নিয়ে বুঝো, ধৈর্য রাখবে, হ্যাঁ। পার অক্সাইড আয়ন, কারণ এই দেখো তো দুটো হাইড্রোজেন বের হয়েছে এখান থেকে, তার মানে কি তখন এখানে কি ফুললি দেখাইছে আগে, হ্যাঁ কি দেখাইছে? ফুললি দেখাইছে, ফুললি চার্জ দিয়ে দেখাইছে, পার্শিয়াল না। তাহলে এই হাইড্রোজেন বের হয়ে গেল, এই হাইড্রোজেন বের হয়ে গেল, তাহলে অক্সিজেন কি করবে? দুটো অক্সিজেন একসাথে লিখছি, তাহলে ওর -1 আর ওর -1 মিলে কি হবে? -2, এই যে 2 মাইনাস, তাহলে ইচ অক্সিজেন কন্টেন -1 চার্জ। তাহলে এই যে পার অক্সাইডের মধ্যে কি হবে? -1 চার্জ কন্টেন করবে অক্সিজেন। ব্যাপারটা পুরো ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? এবার আসো 3 নম্বরের মধ্যে যাই, অক্সিজেনের লাস্ট পার্ট, সেটা হলো যে সুপার অক্সাইড। এবার আসো সুপার অক্সাইডের ঝামেলা। কি শুরু করছেন ভাই? দেখো আছে অবশ্যই সুপার অক্সাইড। সুপার অক্সাইড, সুপার মানে আবার কি? ঠিক আছে, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান, অক্সিজেনের জারণ মান, অক্সিজেনের জারণ মান হয় কি হবে জানো? -1/2। কি হবে? -1/2। বুঝছো? মাথাই নষ্ট যে কি হইলো এখানে, -1/2 কেন হইলো? এক্সপ্লেন করবো আস্তে আস্তে আমরা, সমস্যা নেই। যদি এক্সপ্লেন তেমন একটা লাগবে না, হ্যাঁ লাগবে, বুঝাতে গেলে লাগবে -1/2। তাহলে উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খাতায় একদম বড় বড় করে লিখতে হবে যে KO2, K2O না কিন্তু ভাই, আবার KO2, আগেটা কি ছিল? KO2 ছিল, এটা এই যে K2O ছিল, কি ছিল? K2O ছিল। এটা তো স্বাভাবিক অক্সাইড, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক যৌগ, বা সুপার অক্সাইড কিন্তু স্বাভাবিক না। এখানে কি হচ্ছে? KO2 হচ্ছে, K2O না, এটা KO2 হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আর নর্মালি স্বাভাবিক নাই, এরকম হতে পারে। অথবা এটাও তো হয়, সোডিয়াম O2, এগুলোও হয়, ঠিক আছে? এখানে আসলে হচ্ছেটা কি? এখানে কেন -1/2 হলো? এটাও সহজেই আসলে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে?
এটা গঠনটা আসলে মানে গঠনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে, এগুলো গঠনের মধ্যেই আসলে অ্যান্সার লুকিয়ে থাকে। যেমন এটার গঠনটা তুমি দেখবা যদি গুগলে বা ক্রোমে সার্চ করো, এদের তুমি গঠনটা দেখলে আসলে এখন বুঝবা, কারণ তোমাকে আমি যা বেসিক দেওয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে গঠনটার উপরে সব নির্ভর করবে। এখানে হয় কি পটাশিয়াম কটা একটা না, তো পটাশিয়াম যদি কে যদি +1 হয়, কারণ সে ধাতু না, সে তো ধাতু, তো সে কী হবে, সে +1 হবে। তো সে যদি +1 হয় তাহলে এই যে O2 যেটা আছে এটা কী হতে হবে, এটাকে -1 হতে হবে। সহজ কথা, যে সে যদি +1 হয় তাকে কী হতে হবে, -1 হতে হবে না, কারণ কি করতে হবে, তাকে নিউট্রাল করতে হবে না, তাকে নিউট্রাল করতে হবে। তাহলে অক্সিজেন দুইটা মিলে -1, দেখো এখানে কি হয়েছিল, অক্সিজেন 2 মাইনাস হয়েছিল, তো 2 দ্বারা ভাগ করছি, কারণ অক্সিজেন কয়টা আছে, 2টা আছে না, তো 2টা অক্সিজেনের মধ্যে 4টা 2 ভাগে ভাগ হয়েছে। এখানে অক্সিজেন কি হয়েছে, -1 হয়েছে না, তাহলে -1 যদি অক্সিজেন হয় তাহলে -1 অক্সিজেন কয়টা আছে, 2টা আছে না, 2 দ্বারা ভাগ করো, কত হয়, -1। তার মানে ইচ অক্সিজেন কন্টেন -1 চার্জ। কথাটা কি বুঝে নেবে ভাইয়া, অবশ্যই বোঝা উচিত যে এখানে অক্সিজেন দুইটা মিলে হইতেছে -1, তাহলে এটা হবে -1, এটা হবে -1, তাহলে মিলে কি হইলো, -1 হইল। এবার বুঝছি তো, এই কারণে এখানে হচ্ছে যে পটাশিয়াম প্লাস মানে এই ভিতরে গেলাম না, যা বলছি মোর দেন এনাফ। এখানে এটাই আসলে মানে মূল ব্যাখ্যাটা আসলে এটাই, যে K+1 আর অক্সিজেন -1। অক্সিজেন কয়টা আছে, 2টা আছে না, তো 2টা অক্সিজেনের মধ্যে 4টা ভাগ হয়ে যাবে, আগে যেমন হয়েছিল পার অক্সাইডের মধ্যে। স্ট্রাকচার দেখাইছি, স্ট্রাকচার দিয়েও দেখাইছি, ম্যাথমেটিক্যালও দেখাইছি, এখানেও সেম কাহিনিটা কিন্তু হচ্ছে। তাহলে সুপার অক্সাইডে -1 আর পার অক্সাইডে -1, আর সাধারণ অক্সাইডে -2, আর ফ্লোরিনটা একটু ব্যতিক্রম। এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি যে অক্সিজেনের জারণ মানের ক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো আসে, সেই ব্যতিক্রমগুলো আমাদের কাছে একদমই ক্রিস্টাল ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এবং হাইড্রোজেন ধাতু যৌগগুলো আমরা পড়ছি। এবার আসো আমাদের মোটামুটি 5টা নিয়ম আমাদের শেষ হতে, 5টা নিয়মের মধ্যে অনেক কিছুই দেখলাম এখানে, ঠিক আছে। মোটামুটি এতটুকু আমাদের একদমই কনসেপ্ট আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে ভাই। এবার সময় 6 নম্বর নিয়মের মধ্যে চাই, সরি এক মিনিট, ঠিক আছে। দেখো 6 নম্বর নিয়মের মধ্যে 6 নম্বর নিয়মটা তুমি বলতে পারো যে তোমার নর্মালি যে হ্যালোজেন যৌগগুলো আছে, ঠিক আছে, যে হ্যালোজেন যৌগগুলো আছে সেগুলোর মধ্যে কেমন হবে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, ধরো তোমাকে আমি বললাম যে আয়োডিন ক্লোরিন একটা যৌগ, এটাকে আমরা বলি আন্তঃহ্যালোজেন যৌগ। হ্যাঁ, নিজেরা নিজে দেখো, দুইটা কিন্তু হ্যালোজেন। হ্যালোজেন মানে কি, গ্রুপ 17 যে এলিমেন্টগুলো আছে সেগুলো কী তৈরি করে, তারা গ্রুপ 17 যে এলিমেন্টগুলো আছে সেগুলো কী করে, সমুদ্রের লবণ উৎপাদনকারী যৌগ বলে আমরা, এই জন্য এটাকে কী বলে, হ্যালোজেন বলা হয়। জানো তোমরা এটা, গ্রুপ 17 যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা হ্যালোজেন যৌগ বলি। গ্রুপ 17 যৌগগুলো আমরা কী বলি, গ্রুপ 17 যৌগগুলোকে আমরা বলি হ্যালোজেন কম্পাউন্ড। হ্যালোজেন কেন বলা হয় থাকে, কারণ এরা কি করে, সমুদ্রের লবণ উৎপাদনকারী। সেগুলো এখানে লাগবে না, আমি শুধু বলতেছি, জাস্ট মনে রাখবে হ্যালোজেন বলা হয়। হ্যাঁ, সমুদ্রের লবণ উৎপাদনকারী। যাই হোক, এই গ্রুপ 17 এলিমেন্টগুলো যদি নিজেরা যৌগ তৈরি করে, নিজেরা, যেমন দেখো যে গ্রুপ 17 কারা আছে মনে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, প্র্যাস্টাটিন, এগুলো। হ্যাঁ, তো এই 4টা নিয়ে আমরা মূলত আলোচনা করি। যদি এরকম যৌগ হয়, তোমাকে আমি বললাম আয়োডাইড ক্লোরিন, তারপর তোমাকে আমি বললাম যে ব্রোমিন ক্লোরিন, এই যে এভাবে যৌগ নিজেরা তৈরি করছে। তারপর দেখো তোমাকে আমি বললাম যে ব্রোমিন ফ্লোরিন। তার আগে আমাকে বলো তো যে অধাতু মানেই তো তাদের মাইনাস হবে, তাই না? অধাতুর কাজ কি, অধাতুর কাজ হলো ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা। আচ্ছা, সহজে আমরা ক্লোরিন দেখে আসলাম না, ক্লোরিনে কী হয়েছে, -1 হয়েছে না, কারণ ওর কাজ কি, একটা ইলেকট্রন গ্রহণ করা। একটা ইলেকট্রন গ্রহণ করলেও কার মতো হবে, আর্গনের মতো হবে। কিন্তু সমস্যা হলো যে এখানে আয়োডিনও হ্যালোজেন, ক্লোরিনও হ্যালোজেন, দুজনেরই কী লাগবে, দুজনেরই একটা ইলেকট্রন লাগবে, ঠিক না? কথা হলো এখন তুমি বিপদে পড়ে গেছো যে কী করবা। এটা কোনো বিপদই না, কারণ আমরা এখন সহজেই আমাদের যে কনসেপ্ট, কী কনসেপ্ট বলতো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্ট, সেটা দিয়ে আমরা সহজেই প্রমাণ করে ফেলতে পারবো। কীভাবে প্রমাণ করতে পারবো? এখানে আয়োডিনের বেশি ইলেকট্রোনেগেটিভিটি নাকি ক্লোরিনের? আমরা জানি যে একই পর্যায় সারণীর গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তাদের আকার কি হয়, তাদের আকার কিন্তু বাড়ে, আর আকার বাড়লে ইএন কি হয়, ইএন আমাদের কমে। এতটুকু আমাদের জানা উচিত, আমরা আগে চ্যাপ্টারে পড়ে এসেছি। তো ইএন কিন্তু আমাদের কমে, আকার বাড়ে এবং ইএন কিন্তু আমাদের কমে। তাহলে ইএন যদি আমাদের কমে, তো চিন্তা করো এই যে আয়োডিন আর ক্লোরিনের মধ্যে কার ইএন কম? আয়োডিন আর ক্লোরিনের মধ্যে কার ইএন কম? খেয়াল করো,
আমি প্রথমে আয়োডিন ক্লোরিনের ব্যাখ্যা যাই। এই যে আয়োডিন ক্লোরিন, এখানে কিন্তু কার আকার বড় আগে বলো তো? আয়োডিনের আকার বড় না সবচেয়ে, কারণ নিচের দিকে আছে। তাহলে আকার কিন্তু আয়োডিনের বড়, আকার কিন্তু আয়োডিনের বড় ক্লোরিন থেকে। তার মানে ইএন কার বেশি? ইএন কিন্তু ক্লোরিনের বেশি আয়োডিন থেকে। তাহলে ইএন যার বেশি সে হবে কি মাইনাস, আর ইএন যার কম সে হবে প্লাস। তার মানে এখানে কিন্তু তাহলে আমার রেজাল্ট কী আসলো বলো তো? রেজাল্ট আমাদের আসলো আয়োডিন হবে, আয়রন যেহেতু ইলেকট্রনটি কম তো সে হবে +1, আর ক্লোরিন হবে কি? ক্লোরিন হবে -1। দুজনেই ইলেকট্রন পাবে একটা করে, মানে একজন হবে কি +1 আর একজন হবে -1। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার। ব্রোমিনের ক্ষেত্রে এখন নিজেরা বের করবা, আর এটা ক্ষেত্রে নিজেরা বের করবা যে কী কী হবে, এবং বের করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটার অ্যান্সার লিখবা। কমেন্ট বক্স এটাটুকু নিজেদের কাজ করতে হবে যে কীভাবে আমাদের বের করতে হবে। আশা করি আমাদের ক্রিস্টাল ক্লিয়ার ধারণাটা, যে যা জারণ মান +1 হবে না -1 হবে, এটা কার উপর নির্ভর করবে? ইলেকট্রোনেগেটিভিটির উপরে। এতটুকু কনসেপ্ট আমাদের আশা করি আমাদের পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা সামনে যাই। ঠিক আছে, সামনে যাই আমরা। আমাদের 6টা নিয়ম প্রায় শেষ হয়ে গেছে। এবার আমরা 7 নম্বর নিয়মের মধ্যে যাই। 7 নম্বর নিয়মটা ইন্টারেস্টিং, যে মনে রাখবা প্রি ব্লক এলিমেন্টগুলো, আচ্ছা প্রি ব্লক না বলি, ঠিক আছে, প্রি ব্লকটা তোমাদের এত বুঝতে খাটবে না। তোমরা কিছু কিছু মৌল পর্যায় সারণীর বেশ কিছু মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। পর্যায় সারণীর বেশ কিছু মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এটা পরিবর্তনশীল জারণ অবস্থা বলতে আমরা মানে পড়ে এসেছি, পঞ্চম অধ্যায় পড়ছো, সেখানে আমরা দেখেছিলাম পরিবর্তনশীল জারণ অবস্থা মানে হলো একাধিক জারণ অবস্থা। আমরা কিন্তু এতক্ষণ দেখি না যে কোনো একটা মৌল একাধিক জারণ অবস্থা দেখছি, হ্যাঁ মানে এইভাবে দেখছি যে কোনো একটা যৌগের মধ্যে তার জারণ অবস্থা চেঞ্জ হতে পারে, যেমন অক্সিজেনের -1 দেখছি, -1 দেখছি, +-2 দেখছি, কিন্তু একই এলিমেন্ট আমাদের দেখব যে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, তার সাথে কারা আছে সেগুলোর বেসিসে। তার মানে দেখো আমরা কি বলতেছি, একাধিক জারণ মান। এক্সাম্পল কী হতে পারে? যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো নাইট্রোজেন, যেমন অ্যামোনিয়া। আচ্ছা, বেশ কিছু এলিমেন্ট বলতে মূলত মানে বোঝানো হয়ে থাকে অধাতু যেগুলো আছে না, এগুলোই বেশি দেখায় আসলে। হ্যাঁ, অধাতু যেগুলো এগুলোই বেশি, মানে অধাতু সাইডে যারা আছে তারাই বেশি দেখায় নর্মালি আর কি। ঠিক আছে, যাই হোক, এই যে অ্যামোনিয়া, এই যৌগের মধ্যে নাইট্রোজেনটা দেখবো আমরা। এই যৌগে নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেনের যে যৌগটা আছে, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দেখি দেখা হয় না, ঠিক আছে, এই যৌগে সেইভাবে না, ধরো 1 মিনিট, এই অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনটা দেখবো। আবার ধরো যে তোমাকে আমি বললাম নাইট্রিক অ্যাসিড HNO3, এখানেও নাইট্রোজেনটা দেখবা এই দুই যৌগের মধ্যে নাইট্রোজেনের 2 রকম জারণ মান পাওয়া যাবে। এটা আমরা অলরেডি দেখে এসেছি। কীভাবে দেখে এসেছি? নাইট্রোজেন কি অধাতু, আর অধাতুর ইএন বেশি। অধাতুর যেহেতু ইএন বেশি, বা এভাবে বলতে পারি যে হাইড্রোজেন কার সাথে আছে? অধাতুর সাথে আছে না। আর অধাতব যোগে হাইড্রোজেনের জারণ মান কী হয়? +1 নাকি -1? অবশ্যই +1। তাহলে হাইড্রোজেন যদি +1 হয়, 1 মিনিট, হাইড্রোজেন যদি +1 হয় তাহলে নাইট্রোজেন কী হবে বলো তো? নাইট্রোজেন কিন্তু আমাদের হবে -1। এখানে আসলে -1 বলতে মানে হাইড্রোজেন যেহেতু 3টা আছে, নাইট্রোজেন এখানে -3 হবে, তাই না? এটা আমরা এক্সপ্লেন করে আসি ডিটেলস, যে কেন নাইট্রোজেন -3 হচ্ছে। এখানে দেখবা নাইট্রোজেন হয়ে যাবে +5। কত হবে এখানে? নাইট্রোজেন হয়ে যাবে কতটুকু? নাইট্রোজেন এখানে হবে +5। নাইট্রোজেন এখানে কী হবে? নাইট্রোজেন এখানে হবে +5। কেন হবে? এদের জারণ মানের মধ্যে লুকে আছে, তুমি একটু হিসাব নিকাশ করে দেখতে পারবা যে কেন নাইট্রোজেন এখানে +5 আর হাইড্রোজেন এখানে -1। ঠিক আছে, আমরা তাহলে বের করা শিখি একটু, যে কীভাবে বের করবো এগুলো বের করার প্রসেস আছে কিন্তু। সো আমরা কিন্তু প্রসেস বলতে কি 4 নম্বর নিয়ম যেটা শিখলাম আমরা একটু আগে, আমরা একটু ব্যাকে যাই।
এক মিনিট, ধরো 1 মিনিট ভাইয়া। এই যে যোগের নিরপেক্ষ বাধাহীন অণুতে উপস্থিত সবকটি পরমাণু জারণ সংখ্যা যোগফল কী হবে? শূন্য হবে না। তো এখন দেখো আমি যদি ওই কনসেপ্টটা কাজে লাগাই, যেখানে কোনো চার্জ আছে, নো চার্জ কন্টেন্ট, চার্জ যদি না থাকে তো আমরা বলতে পারি এই সবগুলো পরমাণু জারণ সংখ্যা যোগফল কী হবে? শূন্য হবে না। তো এখন চিন্তা করো, ধরি নাইট্রোজেনের, আমি জারণ মান জানি না, হ্যাঁ জানি না, নাইট্রোজেনের জারণ মান কী হবে? এক্স ধরো, কারণ তুমি ধরে নিছো নাইট্রোজেন জারণ মান তুমি জানো না, তো এক্স ধরে নাও। তাহলে এখন চিন্তা করো তো, এটা যদি এক্স হয়, পরপর নাইট্রোজেন জায়গায় কী বসাবা? এক্স বসাবা, এক্স প্লাস হাইড্রোজেন জারণ মান কত? +1 না? কারণ আমি কী বলে আসলাম প্রথম দিকের নিয়ম, যে যদি হাইড্রোজেন অধাতুর সাথে থাকে তাহলে সেক্ষেত্রে তার জারণ মান +1 হবে সর্বদাই। তাহলে +1 ইন্টু কী আছে? 3টা হাইড্রোজেন আছে, তো 3টা ইজিক্যাল টু কী হবে? শূন্য হবে। কথাটা কি বুঝছো? আমাদের 4 নম্বর নিয়ম ছিল যে কোনো একটা নিউট্রাল এলিমেন্টের মধ্যে বা নিউট্রাল যোগের মধ্যে কিন্তু কী হয়? একটা নিউট্রাল যোগের মধ্যে সবগুলা এলিমেন্টের, নাইট্রোজেন হাইড্রোজেন সবগুলা এলিমেন্টের জারণ সংখ্যার সমষ্টি শূন্য হবে। তাহলে এখানে যে নিউট্রাল এলিমেন্ট আছে না, হ্যাঁ এটা কিন্তু নিউট্রাল এলিমেন্ট, এটা কি এলিমেন্ট? এটা একটা নিউট্রাল এলিমেন্ট। তাহলে এই নিউট্রাল এলিমেন্টের সবগুলা পরমাণুর জারণ সংখ্যার যোগফল কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের এই ব্যাপারটা, নাইট্রোজেন জারণ মান তুমি ধরো জানি না, তো নাইট্রোজেনটা এক্স ধরে নিছি। হাইড্রোজেনটা আমরা জানি, হাইড্রোজেনটা আমরা কেমনে জানি? কারণ হাইড্রোজেনটা আমি নিয়ম শিখে আসছি, সেই নিয়মে কী বলা হয়েছে? যদি হাইড্রোজেন অধাতুর সাথে থাকে তাহলে সে সবসময় +1 হবে। তো এই যে +1 ইন্টু কি 3, কারণ 3টা হাইড্রোজেন আছে। তাহলে এখন চিন্তা করো এখান থেকে কী আসতেছে? তাহলে এক্স 3 × 3 x + 3 = 0, সবার সমষ্টি শূন্য হবে না? তো কত আসবে? x = -3। কী আসলো? x = -3। এটা তোর কী আসলো? -3 আসলো। এবার এখানে বের করি আমরা তাহলে একইভাবে। তো ধরে নিলাম, ধরি নাইট্রোজেনের জারণ মান, আমাদের কী হবে বলো তো? এক্স ধরে নিই, আমি জানি না। তাহলে হাইড্রোজেন কত? হাইড্রোজেন কার সাথে আছে? অধাতুর সাথে আছে না? নাইট্রোজেন একটা অধাতু, অক্সিজেন একটা অধাতু, তাই তো? কারণ এটা পর্যায় সারণীর কোন দিকে আছে? পর্যায় সারণীর তার ডান দিকে আছে। তাহলে এখানে আমরা বলতে পারি +1, আর হাইড্রোজেন কী হবে? +1। নাইট্রোজেন জানি না, এদের যোগফল আমি ধরে নিলাম এক্স। কারণ আমাদের 4 নম্বর নিয়মটাতেই বলতেছে যে কোনো একটা যোগে যদি আমাদের নিউট্রাল হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের সবার জারণ সংখ্যার সমষ্টি, এই জন্য যোগ দিয়েছি না, জারণ সংখ্যার সমষ্টি। নাইট্রোজেনের জারণ সংখ্যা +x ধরছি, হাইড্রোজেনটা +1, এই জন্য সবগুলো সমষ্টি কী হচ্ছে? শূন্য হচ্ছে। তাহলে এখানেও দেখো সেটাই হতেছে, হাইড্রোজেন কত? +1, নাইট্রোজেনটা x ধরে নিছি। আর অক্সিজেন কত বলো তো? এখানে অক্সিজেন কি এখানে সুপার অক্সাইড হিসেবে আছে? না। পারা অক্সাইড হিসেবে আছে? না। সে কীভাবে আছে? সেখানে কিন্তু কোনো ফ্লোরিন আছে? না, ফ্লোরিনও নেই। তার মানে কি? সে সাধারণ অক্সাইড। আর সাধারণ অক্সাইডে অক্সিজেন জারণ কত হয়? -2 হয়, পানির মতো, তাই না? তো কটা আছে? -2 ইন্টু কত? 3। এদের সবার সমষ্টি কী হবে? শূন্য হবে, কারণ এখন চার্জ নাই। তো এখন চিন্তা করো কত হয়? +1 + x 3 দুগুণে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 = 0। তাহলে -6 আর +1 মিলে কত হয়? -5। তাহলে এই -5 পাশে গেলে কী হবে? +5। তার মানে দেখো তো, এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের জারণ মান +5, এবার মিলছে কিন্তু। আর অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ মান কত হইতেছে? জারণ মান হইতেছে আমাদের -3। কোথায় মাইনাস আর কোথায় হলো প্লাস? ঠিক আছে? তার মানে এরকম কিছু যৌগ আছে যারা কিনা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাতে পারে। তার মানে আমাদের কিন্তু এই নিয়মে, এই প্রসেসে আমাদের বের করে ফেলতে হবে যে আসলে কোন যৌগগুলা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় এবং কোনটা দেখায় না। এরকম অনেক যৌগই থাকতে পারে, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় কোনটা দেখাচ্ছে। আমরা আরও উদাহরণ দেখি, চলো আমরা আরও উদাহরণ দেখি, এবং আমরা একই সাথে জারণ সংখ্যা দিয়ে আমরা কোনো একটা মৌলের জারণ মান বের করা শিখে ফেললাম একই সাথে। এবার তোমাদের আমি একটু কোশ্চেন করে আমাদের আজকে ক্লাসটা শেষ করবো। অনেকগুলো কোশ্চেন আমরা এখান থেকে শিখতে পারি। যেমন ধরো একটা কোশ্চেন আমি তোমাকে দিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে আর হলো হাইপোক্লোরাস অ্যাসিড, এই যে HCl আর হলো 4, এই দুইটা যৌগ, হ্যাঁ, এই দুইটা যৌগে তুমি কার জারণ মান বের করবা? ক্লোরিনের। কার? স্টার দিয়ে দিলাম, মানে ক্লোরিন জারণ মান বের করবা। ঠিক আছে? ক্লোরিন আর ক্লোরিন। তো আসলে এক্সাম্পলে যাই, ক্লোরিনের অ্যান্সারে যাই। হ্যাঁ, ক্লোরিনের জারণ মান কত হবে? এটা তো প্রশ্ন বলছে। অ্যান্সারে আসো। প্রথম কথার অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড। নর্মাল নেমে বের করে ফেলি। হাইড্রোজেন কার সাথে আছে? অধাতুর সাথে আছে না? ক্লোরিনটা অধাতু না? ক্লোরিনাটা কি? ক্লোরিনাটা অধাতু। তাহলে
যদি হাইড্রোজেন অধাতব যৌগের সাথে থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়, +1 হয়। তাহলে হাইড্রোজেন কত হবে, +1। আর ধরে নিলাম মনে মনে ক্লোরিন হলো এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, 0 হবে না, কারণ সে নিউট্রাল আছে। তাহলে সেক্ষেত্রে এক্স কত হবে, -1। তার মানে ক্লোরিনের জারণ কত হবে, -1 হবে। দেখো এটা কিন্তু আমাদের এখন আমরা ম্যাথমেটিক্যালি করে ফেললাম। আগে তো মুখে করে ফেলছি হাইড্রোজেন +1 ক্লোরিন -1 ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। এখন আমাদের কিন্তু সেই ইলেকট্রোনেগেটিভিটি লাগতেছে না। কারণ কি, কারণ আমরা কনসেপ্টটা তো ডেভেলপ করেই আসছি। তো এই যে পুরো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এই নিউমেরিক্যাল জিনিসটা, এটার মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি লুকায় আছে। আমরা কনসেপ্টটা ডেভেলপ করলাম, এখন আমরা ম্যাথমেটিক্যাল দিয়ে সহজেই চিন্তা না করে ফেলতে পারতেছি। আশা করি বুঝতে পারছি। আবার দেখো তোমাকে যদি বলে 2 নাম্বার যেটা আছে, এটা 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। 1 নাম্বার করলাম, এবার 2 নাম্বার করি। চলো লিখে পরীক্ষা লিখবে, ধরি ক্লোরিনের, তোমাকে যারটা বের করতে বলবে তাতে এভাবে ধরবা। ক্লোরিনের জারণ মান হলো কি, এক্স। তাহলে হাইড্রোজেন কি কার সাথে আছে, অধাতুর সাথে আছে না, তো সে হবে কি +1। তাহলে ক্লোরিন জানো না, ক্লোরিন +x। অক্সিজেন কি জানো না, জানো, সেটা কি -2, কারণ কি এটা সাধারণ অক্সাইড, কারণ ফ্লোরিনও নাই, পার অক্সাইডও নাই, সুপার অক্সাইডও নাই। তাহলে -2 × 4। তাহলে সবগুলো কোনো চার্জ, এটার মধ্যে কোনো চার্জ আছে, কোনো চার্জ নেই, তার মানে সবগুলো কত হবে, 0 হবে। তোমরা এক কাজ করতে পারো, তোমরা এই ম্যাথগুলো করার আগে তোমার 4 নম্বর যে নিয়মটা আছে না, সেটা তোমরা একবার লিখে ফেলতে পারো, স্যার খুশি হতে পারে যদি পরীক্ষা এরকম ম্যাথ মানে গতে আসে। তাহলে সেক্ষেত্রে কত হবে ভালো করে এখান থেকে হিসাব করো। তাহলে 1 + x 4 × 8 -8 ইজিক্যাল টু 0। তাহলে এক্স কত আসবে বলো তো, পাশে গেলে একবারে +7। তার মানে দেখো ক্লোরিনের জারণ মান -1 হতে পারে, আবার +7 হতে পারে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ক্লোরিনও পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, মানে একাধিক জারণ মান, পরিবর্তনশীল জারণ মান দেখায়, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। আশা করি ব্যাপারগুলো আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা আশা করি নাই। এবার দেখো আমরা আরও এক্সাম্পলের মধ্যে যাই। তো তোমাকে আমি বললাম কোশ্চেন, সালফিউরিক অ্যাসিড H2SO4, তোমাকে আমি বললাম যে সালফারের মধ্যে সালফারের জারণ মান কত হবে, বের করো। একদম সহজ, ধরে নিবা কি সালফারের টেক্স, হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, কার সাথে আছে, অধাতুর সাথে আছে, তার মানে কি +1 × 2, কারণ 2টা আছে। তারপরে সালফারটা কত, সালফার একলাই আছে না, এই জন্য +6। আর অক্সিজেন কি সাধারণ অক্সাইড আছে, এই জন্য -2 4। আশা করি এগুলো বুঝতে পারছি। কোনো চার্জ আছে, কোনো চার্জ নেই, তার মানে কি 0। টোটাল জারণ মান সংখ্যা যোগফল হবে 0। তাহলে কত আসবে এখানে বলো তো, 2 + x -8 ইজিক্যাল টু 0। -8 + 2 মানে কি -6, উপাশে গেলে কি হয়ে যাবে একবারে x এর মান +6। তার মানে সালফারের জারণ মান কত হবে, সালফারের জারণ মান +6, সালফারের জারণ মান +6, এটা বললাম। এবার তোমাকে আমি বললাম যে সেম কোশ্চেন টাইপেরই সালফার ডাইঅক্সাইড, বা তোমাকে আমি বললাম সালফার ডাইঅক্সাইড বলতে পারো, সালফার ডাইঅক্সাইড বলো, সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের জারণ মান কত হবে নর্মালি বের করতো। দেখো তো সালফার কত হয়, সালফার ধরে নিল x, অক্সিজেন কত সাধারণ অক্সাইড না, তাহলে -2 × 2টা আছে, এই জন্য 2 ইজিক্যাল টু 0। তাহলে 2 × 4, তাহলে -4, উপাশে গেলে কী হবে +4, তাহলে x কত আসবে +4 আসবে। তাই এক্ষেত্রে সালফারের জারণ কত আসতেছে, +4 আসতেছে। আবার দেখো আরেকটা কোশ্চেন দিই তোমাকে আমি বললাম যে কী বলা যায়, তো হাইড্রোজেন সালফাইড, তোমাকে আমি বললাম হাইড্রোজেন সালফাইড, এটা কিন্তু একটা যৌগ। এক্ষেত্রে তুমি সালফারটা বের করো, তো দেখো কত হয়। এক্ষেত্রে হইতেছে দেখো হাইড্রোজেন কি অধাতুর সাথে আছে, তার মানে +1 × 2, তারপর সালফার কত ধরে নিচ্ছে x ইজিক্যাল টু 0 হইতেছে। তাহলে এখান থেকে x কত আসবে, এটা আসবে -2, বেশি গেলে -2। তার মানে দেখো এখানে কত আসলো, -2 আসলো। তার মানে একই সালফার কত রূপ, একটা +6, একটা +4, একটা -2, এগুলো মুখস্থ করার দরকার নেই, এমনি মুখস্থ হয়ে যাবে, দেখলে মুখস্থ হয়ে যাবে, এত মনে করতে পারতো তুমি, তাই না। আশা করি ব্যাপারগুলো আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। এবার আমরা আরও এক্সাম্পলের দিকে চলো যাই। তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দিতে চাচ্ছি, যেটার মধ্যে তোমার ধরো যে চার্জ আছে, ঠিক আছে। এখন ঠিক আছে, চার্জ আছে এরকম বের করতে পারবো না। প্রথমের উদাহরণ দিতে মনে আছে সালফার আয়ন, এটা আমার দিয়ে দিই SO4 2-। তোমাকে আমি বললাম এইখানে সালফারের জারণ বের করতে, দেখো একদম সহজ। কি সহজ, সালফার কত হবে, ধরি বা মনে x, সুন্দরভাবে লেখো, ধরি সালফারের জারণ মানে আমি জানি না, এই জন্য x। তাহলে অক্সিজেন কি সাধারণ যৌগে আছে না, সাধারণ যৌগে আছে, কারণ এটা কোনো পার অক্সাইডও না, সুপার অক্সাইডও না, কিছুই না, ফ্লোরিনও নেই। তার মানে হিসাব করে এখন এই যে সালফারের x, অক্সিজেন কি -2 × 4টা আছে, এবং এদের টোটাল কিন্তু এখন 0 না, এদের টোটাল কি এখন 0 না, টোটাল কত হবে বলো তো, -2, কারণ এদের
উপরে কিন্তু এখন কোনো মানে কোনো নিউট্রাল অবস্থা না, এদের উপরে একটা চার্জ আছে, সেই চার্জটা কি -2, তাহলে সেক্ষেত্রে হবে -2। এখন কিন্তু আর শূন্য নাই, এখন কিন্তু আর কি নাই, এখন কিন্তু আর শূন্য নাই, এখন কিন্তু আর কোনো শূন্য নাই, এখন আগে আমাদের কি -2 আছে। তাহলে এখান থেকে কী হবে বলো তো, x - 8 = -2। তাহলে এখান থেকে কত আসবে বলো তো, x = -2 + 8 থাকতেছে আমাদের +6। তার মানে এখানে কিন্তু সালফারের জারণ মান কত হবে, +6 হবে। বুঝতে পারছি, এখানে কিন্তু আর নিউট্রাল এলিমেন্ট নাই আগের মতো, এখন কিন্তু -2 পরে চার্জ আছে। তার মানে এই সবগুলো জারণ সংখ্যার সমষ্টি একটা -2 আছে। ওই যে মনে আছে A B C বলেছিলাম যে A B আর C, তো তোমার বললাম এটা +1, এটা -2, এটা +3, টোটাল কি নিউট্রাল হয়েছে, নিউট্রাল হয় নাই, 3 আর 4, 4 থেকে 2 বাদ, তার মানে কি +2 এদের মধ্যে কন্টেন্ট করতেছে এখন পর্যন্ত। তাহলে এই জিনিসগুলো আমরা আগে বুঝে আসছি, আশা করি যে আমাদের এইগুলো আমাদের আর কোনো সমস্যা আমাদের এখানে নাই। এবং তোমরা যদি ভুলে গেলে আবার এগুলো কন্টিনিউ করবো, এখান থেকে তুমি আবার বারবার দেখবা যে কী কী হতে পারে এখান থেকে। আরেকটা এক্সাম্পলের মধ্যে যাই, চলো আমরা আরেকটা এক্সাম্পলের মধ্যে যাই। ধর কোশ্চেন তোমাকে আমি বললাম, তোমাকে আমি এরকমটা যোগ করে দিলাম S2O3 2- থায়োসালফেট আয়ন। এটা এই যোগে তোমাকে আমি বললাম সালফারের জারণ মান বের করতে। কার জারণ মান? সালফারের জারণ মান বের করতে বললাম, তো বের করো, একদম সহজ না। লেট বা ধরে নিবা কি সালফারের জারণ মান কি, এক্স ধরে নিবা, মনে মনে ধরে নিলা। যদি এক্স ধরে নাও, এখন তুমি হিসাব করো, সালফার কটা দুইটা আছে না, তার মানে 2 × x, একদম সহজ হিসাব, 2 × x। তাহলে প্লাস অক্সিজেন কত, সাধারণ অক্সাইড আছে না, তো মানে -2, তাহলে -2 × 3, 3টা আছে। এবং ওভারঅল কিন্তু শূন্য কিন্তু না, কারণ এখানে উপরে কি আছে বলো, উপরে কিন্তু একটা -2 আছে, তো এখানে কী বসবে, একটা -2 বসবে। হিসাব করো এখন, তাহলে কত আসবে বলো, 2x -3 × 6 = -2। তাহলে হিসাব করো 2x = -2 + 6, তার মানে আছে আমাদের +4। তাহলে x = কত থাকবে বলো তো, x = 4 / 2, তার মানে x = +2। তার মানে এই যোগে কিন্তু সালফারের জারণ মান হলো +2। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে। আশা করি এইগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের জন্য কিছু টাস্ক আমি দিয়ে দিই এই পাশে, সেগুলো বাসায় করবো, অবশ্যই করবা। এবং আমি নেক্সট ক্লাসও কিছু, যেহেতু ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, এই জন্য আমি লেন্থি করলাম না, এখানে আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে আসবো তোমাদের জন্য। বাট আপাতত ততক্ষণে তোমরা এগুলো করবো বাসায়, ঠিক আছে? এবং তোমাদের বইতেও দেখবা যে কিছু এক্সাম্পল অনুশীলনমূলকে দেওয়া আছে, বা এক্সাম্পল যে উদাহরণে দেওয়া আছে, হ্যাঁ, ওগুলো তোমাদের সব করে ফেলতে হবে। আমার জন্য অপেক্ষা করা যাবে না, বা কারোর জন্য অপেক্ষা করা যাবে না, সবগুলো করে ফেলতে হবে। দেখো তোমাদের আমি কিছু উদাহরণ দিই, যেমন তোমাকে আমি বললাম KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা উদাহরণ। তারপর হতে পারে যে MnO4 মাইনাস, এটা একটা উদাহরণ হতে পারে। তারপর ধরো তোমাকে বললাম K2Cr2O7, এটা একটা উদাহরণ হতে পারে। তারপর তোমাকে বললাম যে Cl2O7, এটা উদাহরণ হতে পারে, ঠিক আছে? এইগুলো তোমার বাসায় একটু করবা ভাইয়া, ঠিক আছে? এখানে তুমি ম্যাঙ্গানিজটা বের করবা, এখানে ম্যাঙ্গানিজ বের করবা, এখানে ক্রোমিয়াম বের করবা, এখানে তুমি ক্লোরিন বের করবা। এই কয়েকটা এক্সাম্পল তোমরা বাসায় অবশ্যই করবা, এবং করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এগুলো অ্যান্সার জানাবা, ঠিক আছে? তাহলে তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমাদের জানতে পারো। আরও কয়েকটা দিই, ঠিক আছে? তো তুমি এটা করে বাসায়, তোমাকে আমি বললাম যে জিঙ্ক সালফেট, তারপর তোমাকে আমি বললাম অ্যালুমিনিয়াম হাইড্রাইড AlH3, এটা বাসা করতে পারবা, হ্যাঁ, এগুলো বাসা একটু করো। তারপর তোমাকে আমি বলতে পারলাম Na2Cr2O6। আপাতত আজকে এগুলো থাকুক, আমার নেক্সট ক্লাস আরও দিব। আর বাসা এখানে জিঙ্ক বের করবা, অ্যালুমিনিয়াম বের করবা, ক্রোমিয়াম বের করবা, এগুলো তোমরা বাসা অবশ্যই করবা। এবং অবশ্যই এগুলোর অ্যান্সার নিজেরা তো খাতায় টুকে রাখবাই, এবং কোনো সমস্যা থাকলে এগুলো নিয়ে আমাদের জানাবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা বুঝতে পারলে সবাই আবার একটু দেখবা যদি কোনো সমস্যা হয় এখানে। এবং আমরা কিন্তু প্রথমে কনসেপ্টটা ডেভেলপ করলাম যে আসলে জারণ মান বা জারণ সংখ্যাটা তড়িৎ ঋণাত্মকতার বেসিসে আসছে আসলে। তারপর সেখান থেকে আমরা শর্টকাট বা একদম নিউমেরিক্যাল জিনিসের মধ্যেও আমরা এসে পড়লাম। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে এই ধারাবাহিকতায়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।